ফাইলটা আছে সেখান থেকে হেডের অংশটুকু কপি করলাম, স্ক্রিপ্টটুকু কপি করলাম, এর সাথে যে কোয়েরিটা আমি আগে অ্যাড করে দিলাম এবং তাদেরই স্ট্রাকচারটা নিয়ে আসে এখানে দিয়ে দিলাম। তারা ইমেজ যেগুলো দিয়েছে লিঙ্ক আকারে সেগুলোই দেখাচ্ছে এখানে ফলাফল হিসেবে, তাই না? এখন আমি চাচ্ছি এখানে এই হলো না, আমি যে ইমেজগুলো দিতে চাই সেটাই দেব। তো আমি এখানে কিছু ইমেজ নিয়ে আসি, আমার আগের কোনো ফাইল থেকে ইমেজ নাই, আমরা কাজ করলাম কিসে কয়েকদিন আগে, ধরেন কিছু ইমেজ এখানে নিয়ে আসি। তো আমি এখানে দিলাম কি, আচ্ছা এটা আগে থাক, আমি ইমেজের সোর্সটা আগে চেঞ্জ করে দেখি। দেখেন এখানে দুইটা অংশ, একটা হলো অ্যাঙ্কর ট্যাগ, তার একটা রেফারেন্স আছে, অ্যাঙ্কর ট্যাগের একটা রেফারেন্স আছে, আর একটা আছে কি ইমেজের সোর্স। প্রতিবারই এই দুইটা অংশ, একটা অ্যাঙ্কর ট্যাগ একটা ইমেজ, ঠিক আছে? স্ট্রাকচারটা বুঝতে হলে এটা বুঝা। এখানে মূলত প্রতিবার কি আছে সব বাদ দিলাম, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ, এর ভিতরে ইমেজ। আমি ইমেজের সোর্সটা চেঞ্জ করে আমি যেটা ইমেজ দিতে যাচ্ছি সেটা দিলাম, ইমেজ। ফলাফল কি, আমি যে ছবিটা দেখাইতে যাচ্ছি সেটা আসছে, কিন্তু ক্লিক করলে কি আসতেছে তার ছবিটাই। কারণ কি, এখন ক্লিক করলে কি দেখাবে সেখানে চেঞ্জ করতে হবে না রেফারেন্সে, ঠিক এই জিনিসটা এখানেও দেব, ইমেজ ফলাফল কি, আমি ক্লিক করলে আমি যেটা ইমেজ দেখাতে যাচ্ছি সেটাই দেখাচ্ছে। এখন এই একই জিনিস আপনি যে যে ইমেজগুলো চাচ্ছেন এখানে দিতে থাকেন। করলাম বাস, ফলাফল কি, আবার ঠিক আছে। এভাবে ইমেজগুলো দিতে থাকেন, দেখবেন আমার একটা ইমেজ গ্যালারির মধ্যে যেরকম একটা ইফেক্ট থাকে যে ক্লিক করলে আমার ইমেজটা আলাদাভাবে দেখাবে, এই ইফেক্টটা চলে আসবে। গুগল ম্যাপে তো সবাই যাইতে পারে, গুগল ম্যাপে গেলেন একটা মাথায় স্পেস একটা জায়গা সার্চ করেন, সার্চ করে এই যে এখানে দেখবেন মানচিত্র ভাগ বা এমবেড করুন, যদিও এটা ইংলিশে লেখা থাকে ম্যাপ শেয়ার আর এমবেড, এটা বাংলায় লেখা আছে মানচিত্র ভাগ অর এমবেড বা এমবেড করুন। এখানে যে মানচিত্র, এটা লিঙ্ক, আপনি যদি কোথাও লিঙ্ক হিসেবে দিতে চান সেটা, আর আপনি কি চাচ্ছেন এমবেড করবেন, আপনার এটা দিবেন আইফ্রেম, সেই আইফ্রেম সহ এটা দিয়ে দিচ্ছি, এটা দিবেন। এবং বুটস্ট্র্যাপের আইফ্রেম বসানোর জন্য রেসপন্সিভ এমবেড নামে একটা আছে না, কম্পোনেন্ট আছে না, ওইটা সহ দিবেন। ওখানে কিছু ডাইমেনশন রেশিও বলা আছে 4:9, অর্থাৎ সোর্সটা আপনি তার আইফ্রেমটাতেই এই সোর্সটা দিয়ে দিবেন, ঠিক আছে? এই সোর্সটা আমরা কোথায় বসাবো সেইটা লাগবে না? হ্যাঁ, এই যে আইফ্রেমে বসাবেন বলেই তো দিচ্ছে, আইফ্রেম তো ওরা দিয়ে দিছে, আইফ্রেম তো তারা দিয়েই দিছে, তারাই তো বলতেছে আইফ্রেমে বসাবেন। এটা কোথায় বসবে?
গেট বুটস্ট্র্যাপে যান, এই যে রেসপন্সিভ এমবেড, এখানে কি দেখেন আই ফ্রেম আছে না, বুটস্ট্র্যাপে আই ফ্রেম আছে, এখানে তারা ইউটিউবের ভিডিও দিচ্ছে, এখানে আপনি সোর্সের মধ্যে কি দিবেন, এই যে মানচিত্রের সোর্সটা আই ফ্রেম, এই সিম্পল একটা ব্যাপার, যে আপনি যাবেন, আপনি যে কোনো ম্যাপে গেলেন, গিয়ে ম্যাপের লোকেশনটা বের করলেন, করে মানচিত্র এই যে ম্যাপ শেয়ার আর এমবেড এখানে গিয়ে এটা শেষ। আচ্ছা, লাইট বক্সটা করেন। আমি isotop.metaphysics.co এখানে আসলাম, আসে এই ফাইলটা, এটা রাইট বাটন ক্লিক করলাম, সেভ অ্যাজ, এটা আমি আমার নিজস্ব যে ফাইলটাতে কাজ করতেছি সেখানে নিয়ে যাই, জেএস এর মধ্যে সেভ করলাম, সেভ হলো। এরপরে যেটা বলছিলাম, ফিল্টারিং এ গেলাম, এডিট দিস ডেমো, এখানে আসে কি করব, এখানে আমাকে HTML CSS JS সে দিচ্ছে, আমি HTML এর অংশটুকু কপি করি, ভাই HTML এর অংশটুকু কপি করে এখানে দিলাম। এরপরে JS টার সাথে আগে লিংক করি, আমি এখন একটা JS ডাউনলোড করলাম না, আমি একটু আগে আমি একটা JS নিলাম না, এখানকার কি নাম ছিল, এই যে আইসোটোপ প্যাকেজ, এই ফাইলটা, এটার সাথে আমি স্ক্রিপ্টটা লিংক করি। এরপরে HTML-টা নিলাম, আর কি কি নেওয়া লাগবে, CSS-টা, আমি সম্পূর্ণ CSS-টা কপি করি, কপি করে আমি এখানে একটা CSS ফাইল ক্রিয়েট করি, দিলাম isotop.css, এখানে আইসোটোপ রিলেটেড CSS গুলো আমি এখানে রাখবো, এবং আরেকটা JS ফাইল আমাকে কিছু JS এর কোড দিচ্ছে, তাই না, কি করব, এখানে আমি একটা JS ফাইল ক্রিয়েট করে ফেলি, এই JS কোডটা আমি কিন্তু সবার শেষে লিখতে পারি, এখানে স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারি, কিন্তু এখানে আমি আমার HTML ফাইলের মধ্যে অনেক বেশি JS ফাইল রাখার চেয়ে নতুন একটা নিজে তৈরি করে নেওয়া ভালো। আমি একটা তৈরি করে নেই, বললাম যে সেভ isotop.custom.js, এখানে আমি এই অংশটা রাখলাম এবং এটার সাথে আমি লিংক করে দিলাম। এখন ফলাফল দেখি কি আসে, নাই তো, CSS-টা লিংক করে দিই, CSS-টা লিংক করে দিই, ফলাফল কি কাজ হয়, বুঝতে হয় না, কই হয় কাজে না কেন, custom.min কেন রাখছি, আমি তো min দিছি, এবার কাজ দিচ্ছে না। এখন এই প্রক্রিয়াটা করে দেখেন এটাই কাজ করে কিনা, যদি করে এই অংশগুলোতে লেখা থাকবে না, ইমেজ থাকবে, তাহলে আমি এই যে একটু আগে যে লাইট বক্সের জন্য যে ইমেজগুলো নিছি সেগুলোই এখান থেকে নিয়ে এখানে এটা বাদ দিলাম, টেস্ট করে দিলাম, ঠিক আছে।
ফলাফল কি ইমেজ আসছে কিন্তু ইমেজগুলো বড় বড় ইমেজগুলোকে সাইজ করতে পারবেন না কি করতে হবে আমার এখানেই এখনো বুটস্ট্র্যাপ আমি যদি ব্যবহার করিনি বুটস্ট্র্যাপটা নিয়ে আসি তাই না বুটস্ট্র্যাপটা লিংক করে দিই এখানে আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা নিয়ে আসি এর আগে আমরা করে রাখছিলাম না bootstrap.min.css এটাও নিয়ে আসলাম এবং কি একটা js ফাইল ছিল সেটাও এগুলো লিংক করে দেন জাস্ট এই জিনিসগুলো আমি লিংক করে দিলাম উপরে আচ্ছা তাহলে আমি ইমেজগুলোকে যদি বলে দিই আইএমজি রেসপন্সিভ একটা ক্লাস আছে না আমরা জানি না আইএমজি রেসপন্সিভ এর কাজ কি হ্যাঁ এটার কাজ কি ইমেজ রেসপন্সিভ করা না অন্য কিছু বলা আছে এটার মধ্যে বলা আছে কি আসলে কিছু বলতে পারবো না কি আসছে ইমেজগুলো চলে আসছে না এর ভিতরে ইমেজটা চলে আসছে না এবং এখানে ক্লিক করে দেখেন আমার একেবারে যেভাবে আসার কথা সেভাবে আসছে এখন আমরা সবগুলোই বাদ দিই এই সবগুলো বাদ দিয়ে এখানে মূলত এই জিনিসটা কয়েকবার রিপিট করে দিই না এখন যেটা সমস্যা যে এগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে যে কালারটা আমার মূলত দরকার নাই তাহলে তার সিএসএস এর মধ্যে নিচের দিকে দেখবেন কিছু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এগুলো বাদ দিয়ে দেন তারপর এই এলিমেন্টের মধ্যেও এলিমেন্ট আইটেম এখানে বেশ কিছু স্টাইল করা আছে সবগুলোই আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এগুলোকে কলাম আকারে সাজাই রো কলামের ব্যাপারটা নিয়ে আসি যে গ্রিড এখানেই বলতে পারেন বা এই সম্পূর্ণটাকেই বলতে পারেন রো এখানে বললাম কল sm ধরেন বললাম 3 কল sm 3 ফলাফল কি দেখেন সাইজিং হয়ে গেছে না আমি 3 করে নিয়েছি কলাম 3 করে নিয়েছি 3 কলাম করে চলে আসছে না এবং আমি যখন এখানে ক্লিক করতেছি লাইট বক্স আকারে এটা দেখাচ্ছে বুঝা গেছে আমরা আপনারা যেগুলোতে ডাটা দেয়া আছে সেখানে ডাটার পরিবর্তে এখানে আমরা যে লাইট বক্সের যে ইমেজগুলো আছে সেগুলো বসাই দিই ঠিক আছে থিম ফরেস্ট যে একমাত্র মার্কেট প্লেস এরকম কিছু না থিম ফরেস্টের মতো আরো বেশ কিছু মার্কেট প্লেস আছে তবে প্রত্যেকটা মার্কেট প্লেসই যেটা হয় কিছু কিছু মার্কেট প্লেস আছে কেবলমাত্র স্পেসিফিক প্রোডাক্টের জন্য ওরা কাজ করে যেমন কিছু কিছু মার্কেট প্লেস শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিমের জন্য কাজ করে থিম ফরেস্টটা চয়েস করার পিছনে একটা কারণ হচ্ছে থিম ফরেস্ট
অলমোস্ট যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোর জন্যই ওরা ওই মার্কেট প্লেসটা কাজ করে, এবং ওদের পিছনে যে কোম্পানিটা কাজ করে মূলত এনভাটো একটা এস্টাবলিশড ওয়েল এস্টাবলিশড কোম্পানি, শুধু এস্টাবলিশড বললে ভুল হবে আর কি। তো ওয়েল এস্টাবলিশড কোম্পানি, যদিও থিম ফরেস্টে প্রথমে কাজ করার জন্য যদি আপনি প্রফিটের কথা চিন্তা করেন খুব কম, প্রায় $100 আপনার ইনকাম হলে আপনাকে দিবে $36। সবকিছু ভ্যাট ট্যাট এই সেই কেটে ওদের চার্জ কেটে আপনাকে দেবে মাত্র $36। তো টাকা পয়সার পরিমাণ দিয়ে যদি চিন্তা করি তাহলে প্রাথমিকভাবে থিম ফরেস্টে কাজ করাটা একটু অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনার জন্য মনে হবে যে খুব কম, বাট একটা সার্টেন ইনকাম পর্যন্ত গেলে এটার পরিমাণ আবার বেড়ে যাবে। আবার ওরা যে এতটা চার্জ নেয় স্বাভাবিকভাবেই মনে হয় যে অনেক বেশি চার্জ নেয়, কিন্তু একদম যে খালি নেয় সেটাও না। ওই যে আপনার থিমটা তারা অ্যানালাইসিস করবে, আপনার টেমপ্লেটটা তারা অ্যানালাইসিস করবে, এইটার জন্য তারা আবার মার্কেটিং করবে। ওদের মার্কেটিং পলিসি, আপনার নিজের মার্কেটিং করার লাগবে আপনার সেল বাড়াইতে হলে, বাট ওরা নিজেরাও এটার জন্য মার্কেটিং করবে। সবকিছু মিলে ওদের এখানে সবকিছু রাখতেছেন, কাজ করতেছেন, এটার জন্য একটা চার্জ নেয়। অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় একটু বেশি মনে হইলেও সুবিধাজনক এবং গ্যারান্টি আছে এটার। এর দিক দিয়ে আর যে আপনার টাকা পয়সা পাবেন না বা এরকম আসলে সচরাচর হয় না, এগুলো সব ঠিকঠাক থাকে। যেই কোনো মার্কেট প্লেসেই কাজ করেন, যদিও থিম ফার্স্টকে সামনে রেখেই কথা বলবো, তারপরেও এই যে ওয়েগুলো বলবো, অ্যাকচুয়ালি আমরা যেহেতু HTML টেমপ্লেট নিয়ে কথা বলবো, HTML টেমপ্লেটের জন্য কোনো প্রি প্ল্যান গাইডলাইন নাই। থিম ফরেস্টের নিজস্ব ব্লগ সাইট, ওদের হেল্প সেন্টার যেটা, ওইখানে গেলেও আপনি HTML টেমপ্লেটের জন্য ওদের কোনো রিকোয়ারমেন্টের লিস্ট বলা নাই, যেটা আপনি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে পাবেন। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে সামান্য কিছু আছে, সেটাও একদম না থাকার মতো। পিএইচডির ক্ষেত্রে পাবেন, কিন্তু HTML এর জন্য পাবেন না, কারণ HTML এ অ্যাকচুয়ালি কোনো রিকোয়ারমেন্ট নাই। HTML এর রিকোয়ারমেন্ট নাই, যেইটা ফলো করতে হয় সেটা হচ্ছে কিছু প্র্যাকটিস, যেগুলোকে আমরা বলে থাকি গুড প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস, যে যেভাবে বলি কিছু কোডিং স্টাইল, কিছু গাইডলাইন, এগুলো ফলো করতে হয়, কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। আলাদা কোনো স্পেশাল গাইডলাইন ওদের জন্য নাই। তো আমি মোটামুটি একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করছিলাম, যদিও কমপ্লিট করা হয় নাই, বাট অনেকগুলো জায়গা, যেই জায়গাগুলো হয়তো আমি নিজে কয়েকবার রিজেক্ট খায় সেগুলো শিখছি। আমি যে টিমগুলোর সাথে কাজ করি ওরা যেগুলো রিজেক্ট খাইছে, এবং অনলাইনে অ্যানালাইসিস করলেও 2-4 জায়গায় পাবেন, ওইটারও পরিমাণ কম। মানে অনলাইনেও HTML টেমপ্লেট নিয়ে যদি একটু অ্যানালাইসিস করতে যান, খুব বেশি গুছানো এক জায়গায় কিছু পাবেন না। আমি চেষ্টা করছি মোটামুটি যেগুলা মেজর চলে আসে, যেগুলোর জন্য যে ইস্যুগুলো, সেগুলো একটু সাজাবার চেষ্টা করছি আপনাদের যাতে হেল্প হয়। কিছু লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, যেটা একটু বিস্তারিত জানতে হলে সেই সব লিঙ্কগুলো একটু দেখতে পারবেন। বাট যেই কোনো মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রথমে আপনাকে যেটা চিন্তা করতে হবে, প্রথমেই আপনি কি কাজ করবেন, কি ধরনের প্রোডাক্ট তৈরি করবেন সেটা চিন্তা করতে হবে না। তো সেই ক্ষেত্রে এই পয়েন্টটাকে আমি বলতে চাচ্ছিলাম অ্যানালাইজিং দ্য মার্কেট। অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে মার্কেটটাকে অ্যানালাইজ করা। মার্কেটটা অ্যানালাইসিস করা বলতে কি, আপনি প্রত্যেকটা কোম্পানিতে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন আপনাদের কি ধরনের দরকার, সেই কাজটা করবেন না। সেই কাজটা করা আসলে সম্ভব না, দরকারও নেই। তাহলে কি করবেন, থিম ফার্স্টে যান, ওর মতো আরো 5টা মার্কেট প্লেসে যান, গিয়ে দেখেন ওদের টপ সেলিং, কারেন্টলি ওদের টপ সেলিং কোন ক্যাটাগরিগুলো বা কোন থিমগুলো আছে। আপনি 5টা মার্কেট প্লেসে যদি যান, ওদের টপ সেলিং ক্যাটাগরি থেকে টপ সেলিং প্রোডাক্টগুলোর একটা লিস্ট পাবেন না? এই লিস্ট থেকে এবার আপনার কাজ হচ্ছে, আপনি যেই ডোমেইন সম্পর্কে আপনার নলেজ আছে, 5টা ক্যাটাগরি পাইছেন, এই 5টা ক্যাটাগরিতে তো আপনার নলেজ নাই। আপনার যেটা নলেজ আছে, যার ডোমেইন নলেজ আপনার আছে, সেইটা আপনি সিলেক্ট করেন যে আমি তাহলে এইটাই কাজ করব। আমি যে প্রজেক্টটা করতে যাচ্ছি তাহলে এইটাই কাজ করব, এইটা এখন মার্কেটে এটার চাহিদা আছে এবং এইটা সম্পর্কে আমার কিছু ধারণা আছে। ডোমেইন নলেজটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ডোমেইন নলেজ বলতে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনি একটা গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করবেন, একটা গার্মেন্টসের জন্য ওয়েবসাইটে বললাম, তো একটা গার্মেন্টসের ওয়েবসাইটে কি কি ফিচার থাকা উচিত, ওরা কি কি নিয়ে কাজ করে, এটা সম্পর্কে আপনার নলেজ থাকা লাগবে না? আবার ধরেন আপনি একটা কর্পোরেট সাইট করবেন, একটা কর্পোরেট কোম্পানিতে। অ্যাকচুয়ালি কর্পোরেট সাইট করতে গেলে একটা কোম্পানি মাথায় রাখা যায় না, কয়েকটা কোম্পানি নিয়ে চিন্তা করতে হয় যে কমন ফিচারগুলো কি কি, মিনিমাম এই কমন ফিচারগুলো আপনার থাকতে হবে। এক্সট্রা 2-1টা আলাদা স্পেশাল ফিচার হয়তো বাদ দিলাম, বাট কমন যেগুলা, কর্পোরেট বিজনেস বলতে তাদের কিছু কমন জায়গা চলে আসে, তাদের কিছু কমন সেকশন লাগবে, এই জায়গাগুলো আপনার থাকতে হবে। তাহলে আপনি এবার একটা ফিচারের লিস্ট করে ফেললেন ওইটা সম্পর্কে। এই ফিচারের যে লিস্ট করবেন, কি কি সার্ভিস থাকবে, কি কি সেকশন থাকবে, সেইটা আপনার ওদের কাছে গিয়ে জানতে হবে না। ওই যে টপ সেলিং
প্রোডাক্টগুলো আপনি বের করছিলেন, ওইগুলো একটু অ্যানালাইসিস করেন ওরা কি কি ফিচার দিচ্ছে। 10টার মধ্যে যদি একটা ফিচার দেখেন যে সব জায়গায় আছে, তাহলে এটা আপনারও থাকতে হবে। তাহলে কমন ফিচারের জায়গাটা আপনি বের করে ফেললেন। এরপরে আপনি আপনার ক্রিয়েটিভ জায়গা থেকে যদি দুই একটা ফিচার মনে করেন এটাতে এখানে আসলে অ্যাড করা যায়, সেটা আপনি অ্যাড করলেন। থিম ফরেস্ট প্রথম যেই কাজটা করবে, যেটার জন্য আপনি রিজেক্ট খাবেন, মানে হার্ড রিজেক্ট খাবেন, সেটা হচ্ছে ইউনিকনেসের জন্য। মানে আপনি তো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেললেন যে আমি এটাই করব, এবার তাহলে আপনার আসতে হবে এই ক্যাটাগরিতে যে ডিজাইনটা আপনি দিবেন সেটা ইউনিক হয় কিনা। ইউনিক কিরকম? ওদের মার্কেট প্লেসে যে থিমগুলো আছে এমন না হয় আপনারটার সাথে সেটার 80% মিলা গেল, 10% 20% মিলবে, সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু 80% যদি মিলে যায় সেটা ওরা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তাহলে আপনি ইউনিক বলতে আপনি গার্মেন্টসের প্রোডাক্ট বানাবেন, সেও একটা গার্মেন্টসের প্রোডাক্ট বানাইছে, ফিচার তো আর ইউনিক করতে পারবেন না। দুই একটা ইউনিক ফিচার আনা যেতে পারে, কিন্তু সব কি আর ইউনিক হবে? গার্মেন্টসের যদি একটা সুইং সেকশন থাকে, আপনার একটা সুইং সেকশন রাখতে হবে। ওর যদি একটা মার্কেটিং এর প্ল্যান থাকে, সেই জায়গায় আপনার একটা মার্কেটিং প্ল্যান রাখতে হবে। তাহলে ইউনিকটা কোথায় করবেন? ইউনিক করবেন আপনার ডিজাইনে, আইডিয়ার মধ্যে। ও কোন জায়গাটা সাজাইছে, আপনি কোন জায়গায় সাজাইতে পারেন, ও কিভাবে সাজাইছে, এটা আরো কোন ভাবে সাজানো যায়, ইউনিক করতে হবে ওই জায়গাগুলো। যদি সার্ভিস নামের একটা সেকশন থাকে, আপনার একটা সার্ভিস সেকশন থাকতে পারে। এবার সার্ভিসটা তো আপনি অন্য কিছু বলতে হবে না, সার্ভিসই বলতে হবে, বাট ইউনিকটা হবে ডিজাইনে, আপনার সাজাবার স্টাইলে, আপনি কি ইফেক্ট দিচ্ছেন না দিচ্ছেন এটার উপরে। তাহলে আপনি আবার একটা ইউনিক আইডিয়া করে ফেললেন। 10টা যখন দেখবেন তখন আপনি একটা ইউনিক আইডিয়া করতে পারবেন না যে আসলে কোনটার সাথে 80% মিলে না যায়। আলটিমেট দেখা যায় যে 10টা দেখলে ওই 10টার থেকে যদি 10টা কম্পোনেন্ট নেন, মানে একটা না একটা সেকশন কারণে তার সাথে আসলে মিলা যায় অনেক রকম। একটা সেকশন মিললে যে হবে না সেরকম না, বাট বেশি মিলা না যায়, যতটা সম্ভব ইউনিক রাখা। তাহলে প্রথমেই কাজ হচ্ছে ইউনিক রাখতে হবে। এখন ইউনিক যে রাখবেন এর ভালো প্রসিডিওর হচ্ছে, আপনি যখন একটা টেমপ্লেট করতে যাবেন, এটার একটা ডিজাইন লাগবে না? আপনি মানে ওয়েব ডিজাইনার, আপনি নিজে ডিজাইন করতে পারেন, কিন্তু আপনি নিজে ডিজাইন করেন তাতে অসুবিধা নাই, বাট প্রেফারেন্সটা বা প্রেফার করি এটা, আপনি যদি সম্ভব হয় একজন গ্রাফিক ডিজাইনার বন্ধু খুঁজেন, তারা বলেন যে এই ক্যাটাগরিটায় আমি কাজ করবো, তুমি আমার একটা ডিজাইন করে দাও। আপনার কিছু আইডিয়া থাকলে সেটা তার সাথে শেয়ার করেন, তারপর তারেও বলেন যে তুমি তাহলে আমি এই কয়েকটা টেমপ্লেট দেখছি, কয়েকটা ক্যাটাগরি দেখছি, এইখানে অলরেডি আছে, তাহলে তুমি দেখো। দেখলো, দেখে সে আপনাকে একটা ডিজাইন দিল। এই যে ডিজাইন পাইলাম, পায়ে টেমপ্লেট বানানো শুরু করলাম, এই কাজটা করা যাবে না। ডিজাইন পাইছেন, এবার কাজ হচ্ছে আপনি ডিজাইনটা আগে অ্যাপ্রুভ করা। অ্যাটলিস্ট আপনার টেমপ্লেট করলে ইউনিকনেসের জন্য যে রিজেক্ট খাবেন সেই জায়গা থেকে এবার বের হয়ে আসবেন। কারণ যদি ইউনিক না হইতো ওই পিএইচডি তে অ্যাপ্রুভ করতো না। তাহলে পিএইচডি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি একটা জায়গা মানে অলরেডি অফিশিয়াল না হোক, মানে ঘোষিত না হোক, অঘোষিতভাবে হইলে একটা জায়গা পার করে ফেলছেন, যে ইউনিকনেসের জন্য অ্যাটলিস্ট আপনাকে এবার আর আটকাবে না। এই যে পিএইচডি সে আপনার ফ্রেন্ড যে করছিল বা আপনার টিম মেম্বার যে করছিল, এটা যে অ্যাপ্রুভ হইলো, করলেই যে এবার সেও বসে আছে সেটা তো না। আপনি টেমপ্লেট ডিজাইন করতে করতে যদি ওর 2টা কপিও বিক্রি হয়, 2টা পিএইচডিও বিক্রি হইলো, 1 টাকা আসলো, মানে অনেক সময় হচ্ছে 10 টাকা যেটা আপনি পাবেন, কেউ আপনাকে 10 টাকা দিল আর নিজে 1 টাকা ইনকাম করছেন, সেটার ফিলটা কিন্তু আলাদা। ওই ফিলটা পাইলেও দেখবেন তখন টেমপ্লেট বানাইতে নিজের ভালো লাগতেছে, যারা পিএইচডি বিক্রি হচ্ছে টেমপ্লেট তো বিক্রি হবেই। মানে কাজের পিছনে একটা ইন্সপিরেশন খুব দরকার, যেভাবেই আসুক। মানে টাকাটা আমি বলতে চাচ্ছি না যে খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রয়োজনীয় তো, এটা তো আর অস্বীকার করা যাবে না যে টাকা লাগবেই না, এই কথা আসলে কেউ বলতে পারবো না। কম হইতে পারে, বেশি হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সে পিএইচডি দিয়ে আপনার কিছু ইনকাম হলে এবার আপনি করতেছেন টেমপ্লেট। এখন যেই কোনো টেমপ্লেট বলেন, যেই কোনো প্রজেক্ট বলেন, টেমপ্লেটটা একটা প্রজেক্টই। তাহলে যেই কোনো প্রজেক্ট যখন তৈরি করতে যাবেন, প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমেই যেই জায়গাটা, আচ্ছা পিএইচডির কথা যেহেতু বললাম, এই জায়গায় একটু খেয়াল রাখেন, পিএইচডির এখানে আমি একটা লিংক দিয়ে দিছি, এনভার্টার অর্থাৎ থিম ফরেস্টের ওদের পিএইচডি প্রিপারেশনের জন্য কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেটার একটা লিস্ট আছে, ওই লিংকটাই আমি দিয়ে দিছি। যেহেতু ওদের এখানে আছে, আমি এটা নতুন করে এখানে দেই নাই। তো এই আপনার ফ্রেন্ডকে যে করবে তাকে বললেন যে তুমি এটা দেখো, আবার বললেন না যে কাজ কইরা তারপরে দেখো, কাজ করার আগেই দেখতে পারবেন। কারণ পিএইচডি করার আগে, করার সময় কি কি ক্রাইটেরিয়া ফলো করা উচিত, গ্রুপিং করা উচিত, নেমিং গুলো কিরকম হওয়া উচিত, স্পেসিং কিরকম দেওয়া উচিত, একটা লাইনে কয়টা ক্যারেক্টার দেওয়া উচিত, এরকম কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তাকে আগে জেনে নিতে বললেন।
সে দেখলো, এবং অ্যাজ এ ওয়েব ডিজাইন হিসাবে আপনারও উচিত এটা একটু দেখে নাও, অ্যাজ এ ওয়েব ডিজাইন হিসাবে আপনারও উচিত এটা একটু দেখে নাও। দেখে নিলেন, এবার আপনারা আসবেন যখন ডেভেলপমেন্টে আসার প্রথম কাজটাই হচ্ছে প্রজেক্ট এনভায়রনমেন্ট সেটআপ দেওয়া বা ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করা। এই জায়গাটা প্রত্যেকটা প্রজেক্টের জন্যই লাগবে। আমরা এখন যেগুলো নিয়ে মূলত কথা বলবো এই কাজগুলো অলরেডি আমরা করতে আসছি, এতদিন যেগুলো করতে আসছি, হয়তো কেউ ফলো করছি, হয়তো কেউ করে নাই। আমি কোড করার সময় কিছু কনভেনশন ফলো করি, একটা কোনো জায়গায় দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন আমি স্পেস দিয়ে যাচ্ছি, ট্যাব দিয়ে যাচ্ছি, কেউ দিছেন যে ভাইয়া দিছে আমি দিছি, অনেকে আবার দেন নাই। আবার অনেকে কি করছি, আমি সব জায়গায় আসলে ট্যাব দিয়ে আসতেছিলাম, একটাই হয়তো আসে নাই, ওইটা আর কেয়ার করে নেই, আচ্ছা থাকুক, কেয়ার করিনি। কারণ হচ্ছে তখন আমি কনসিয়াসলি চিন্তা করিনি আমার স্ট্রাকচার নিয়ে। বাট এবার যেহেতু আমরা এগুলো জানবো, এবার আমাদের কনসিয়াসলি চিন্তা করতে হবে এই লাইনটা ট্যাব দেওয়ার দরকার ছিল, ট্যাবটা দেই নাই বা পরে নাই, আমাকে দিয়ে আসতে হবে। এবার আমি আর বাদ দিব না, কারণ এবার কি হওয়া উচিত, কেন হওয়া উচিত, এই জায়গাটা বুঝে করতেছি। মূলত এগুলো নিয়ে হচ্ছে আমাদের HTML এর ক্ষেত্রে আমরা এটা নিয়ে কথা বলবো। তো প্রজেক্ট স্ট্রাকচার বা এনভায়রনমেন্টের কথা যেটা বলছি, এটা কিরকম হবে, কিছু কমন জায়গা, একটা প্রজেক্ট যখন তৈরি করবেন কিছু কমন জায়গা থাকবেই। আমরা একটা প্রজেক্ট তৈরি করার সময় কি করি, প্রথমে একটা ফোল্ডার নিই এই প্রজেক্টের নামে, যেটাকে বলে থাকি প্রজেক্ট ডিরেক্টরি আর রিপোজিটরি। এই ফোল্ডারের মধ্যে আমরা কি করছি, CSS ফাইল রাখার জন্য CSS নামে ফোল্ডার বানাইছি, JS ফাইল রাখার জন্য JS নামে ফোল্ডার বানাইছি, ইমেজের জন্য ইমেজ, এই যে ইমেজের জন্য ইমেজ ফোল্ডার বানাইছি। এবার আমরা আরো কনসিয়াসলি ওয়েতে স্ট্রাকচারটা করব। আপনি যখন একটা বড় প্রজেক্ট করবেন, একটা প্রজেক্টে আমি ধরে নিচ্ছি 5টা পেজ আছে, ধরে নিচ্ছি এই 5টা পেজের হইতে পারে বিভিন্ন সেকশন আছে যেগুলোর ইমেজের সংখ্যা বেশি। তাহলে এবার আপনার করা উচিত কি, আপনি এবার করবেন ওই ইমেজ ফোল্ডারটা বানাইছেন না, যেহেতু আপনি জানেন এই সেকশনের ইমেজ বেশি, ওই সেকশনের নামে ওই ইমেজ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার বানাবেন। ওই সেকশনের যে ইমেজগুলো ইউজ করছেন সেগুলো এবার ওই ফোল্ডারের মধ্যে রাখবেন। তাহলে আরো অর্গানাইজ হচ্ছে। আপনি CSS এর হয়তো একটা প্লাগইন ব্যবহার করছিলেন জাভাস্ক্রিপ্টের, যেটার জন্য CSS এর কিছু ফাইল আছে, CSS ফোল্ডারের মধ্যেই ওই প্লাগইনের নামে আরেকটা ফোল্ডার বানাবেন, তার মধ্যে ওই ফাইলটা রাখবেন, ওই CSS মানে ওই প্লাগইনের যে CSS-টা ছিল। তাহলে এবার আরো স্ট্রাকচার, আপনি ওই প্লাগইনের CSS যদি ফিল আপ করতে চান বা ওইটার মধ্যে কিছু কাস্টমাইজ করতে চান, আপনি জানেন ও কি নামে আছে, ওই প্লাগইনের যেই নাম ওর মধ্যে গেলে ওই CSS ফাইলটা পাবো, আপনার জন্য রিডেবল। বাট উদ্দেশ্য আপনার জন্য কেবলমাত্র রিডেবল সেটা না, আপনি অনলাইনে একটা প্রোডাক্ট দিবেন, এই প্রোডাক্টটার যে ক্লায়েন্ট বা কাস্টমার যদি বলি, সে যে একজন ডেভেলপারই হবে এটার কি কোনো গ্যারান্টি আছে? সে একজন নর্মাল ইউজার যে শুধুমাত্র জানে আপনি যে ইমেজটা ব্যবহার করছেন সেটা লিংক চেঞ্জ করে তার ইমেজটা কেমনে অ্যাড করতে হয়, আপনি যে লেখাটা ডামি টেক্সটটা দিছিলেন সেটা সরায়া ওনার যে লেখাটা দরকার সেটা কিভাবে বসাইতে হয় সে এইটুকু জানে, সে আপনার ক্লায়েন্ট হতে পারে না? তাহলে সে আপনার থিমটা নিয়ে আপনার টেমপ্লেটটা নিয়ে কাজ করার জন্য যেন আরেকজন ডেভেলপার হায়ার করতে না হয়, তাকে যদি আপনি সেই জায়গাটা দিতে পারেন, সে অবশ্যই আপনার রেটিং ভালো দিবে। তার জন্য যদি আপনার টেমপ্লেটটা ইউজেবল হয়, রিডেবল হয়, সে অবশ্যই আপনার রেটিং ভালো দিবে। আর রেটিং ভালো দিলে আপনার সেল পারফরম্যান্স অবশ্যই ভালো হবে, বা মার্কেটে আপনার মানে যতটাই বলেন আপনার স্টেবিলিটি বলেন, অ্যাকসেপ্টেন্স বলেন, এগুলা বাড়বে। তাহলে আপনি ফোল্ডার স্ট্রাকচার সাজালেন, এই ফোল্ডার স্ট্রাকচার সাজিয়েছেন, এর মধ্যে কিছু কাজ আছে, যেমন একটা ফাইল তৈরি করতে হবে, CSS এর মধ্যে একটা ফাইল আপনার লাগবে, আপনি জানেন index.html নামে একটা ফাইল থাকবে, JS ফোল্ডারে একটা ফাইল থাকবে, এই কিছু জায়গা কমন চলে আসছে না, এই কমন জায়গাগুলো নিয়ে আপনি যেটা করবেন, প্রথমেই একটা বেস ডিরেক্টরি বানায় রাখবেন, যেটা আপনি গিটে পুশ দিয়ে রাখবেন। কারণ এই বারবার এই কাজটা তো আপনার করার দরকার নেই, এটা সব প্রজেক্টের জন্যই লাগবে। HTML CSS দিয়ে করতে হলে index.html ফাইল লাগবে, CSS ফোল্ডারের মধ্যে CSS নামে একটা ফাইল লাগবে, স্টাইল ফাইল লাগবে, এটা সব প্রজেক্টেই তো লাগবে। বুটস্ট্র্যাপ আপনি ব্যবহার করবেন, বুটস্ট্র্যাপ সব সময় আপনারা ব্যবহার করবেন, তাহলে এটা লাগবে না? যেগুলো কমন আছে এগুলো একটা প্যাকেজ বানাবেন, যেটা করবেন গিটে পুশ দিয়ে রাখবেন, যখনই লাগবে নতুন যেই প্রজেক্টটায় কাজ করবেন ওইটা পুল করে নিলেন, এবার ওর মধ্যে কাজ করবেন। আপনার এই জায়গার একবার কাজ করবেন, একবার হয়তো সময় নিয়ে স্ট্রাকচারটা সাজাবেন, 2 দিন সময় নেন দরকার হলে স্ট্রাকচার সাজাইতে। যদিও এই পর্যায়ে আপনাদের কমপ্লেক্স স্ট্রাকচার নাই, সেক্ষেত্রে 2 দিন সময় লাগবে না, কিন্তু আমি ধরে নিচ্ছি যদি 2 দিন সময় দেন, এই 2 দিন তো একবার দিবেন, তারপরে যতগুলো প্রজেক্টই করেন আর তো আপনার এটা সময় দিতে হবে না, তাহলে সময় দেন, অসুবিধা কি? একবার সময় দিয়ে যদি 10-12 সময় বেঁচে যায়, লস তো নাই।
দিয়ে সেটা জাস্ট গিটে রেখে দিবেন, যতবার কাজ করবেন ওটা পুল করবেন, তার মধ্যে কাজ করবেন। সিএসএস ফাইলে যখন স্টার্ট করবেন, সিএসএস কিছু ডিজাইন প্যাটার্ন ফলো করে ওর জন্য। ডিজাইন প্যাটার্ন বলা যায় না, ওর জন্য কিছু কনভেনশন। এর মধ্যে আমরা চেষ্টা করব বুটস্ট্র্যাপেরটা ফলো করার। বুটস্ট্র্যাপেরটা ফলো করার সাথে আমরা গিয়ে একটু হচ্ছে স্কেলেবল অ্যান্ড মডিউলার আর্কিটেকচার ফর সিএসএস, এটা একটা বই। বইটা যদিও কমপ্লিটলি ফ্রি না, বাট আপনাদের জন্য আপাতত যেই সেকশনটুকু লাগবে এইটুকু আপনারা এখান দিয়েই পেয়ে যাবেন। ওর কোর্স সেকশনে এই যে ক্যাটাগরিজ এন্ড সিএসএস রুলস, এই জায়গাটায় যদি যান গেলে দেখবেন হচ্ছে দেয়ার আর 5 টাইপস অফ ক্যাটাগরিজ। একটা সিএসএস ফাইলে যে স্টাইলগুলো আপনি ডিফাইন করেন 5টা টাইপে তাদেরকে ভাগ করতে ওরা ওদের ডিজাইন প্যাটার্ন অনুযায়ী। আপনি অন্য কোনো প্যাটার্ন চাইলে ফলো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। বাট যেহেতু বুটস্ট্র্যাপে কাজ করব, বুটস্ট্র্যাপ যেটা ফলো করে আমরা চেষ্টা করব ওই রকম ফলো করার জন্য। তো প্রথম যে ওদের টাইপটা বলছে সেটা হচ্ছে বেস টাইপ। এই যে প্রত্যেকটা টাইপ বা প্রত্যেকটা ক্যাটাগরি, এইটা অবশ্যই সিএসএস ফাইলের মধ্যে সুন্দর করে কমেন্টস করতে হবে। কমেন্টিং খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনার জন্য ইম্পর্টেন্ট, আর একজন ডেভেলপার যখন আপনার ফাইলে কাজ করবে তার জন্য ইম্পর্টেন্ট, আর ওই যে নতুন ক্লায়েন্ট যে জানে না আসলে HTML CSS তার জন্য কাজ করতে সুবিধা। আপনি যদি তাকে বলে দেন আমার সিএসএস ফাইলের বেস নামে যে সেকশনটা আছে, যে কমেন্ট সেকশনটা আছে, এটার মধ্যে আসলে এই ডিজাইনটা করা হয়েছে, লেআউট নামে যা আছে এটার মধ্যে এইটা করা হয়েছে, তার জন্য খুঁজে পাওয়া সুবিধা না? তাহলে তার জন্য রিডেবল হবে, যত বেশি রিডেবল হবে তত বেশি অ্যাকসেপ্টেবল হবে। আচ্ছা, বেসটার মধ্যে সাধারণত কি রাখি? বেসটার মধ্যে আমরা রাখি হচ্ছে HTML এর যে ট্যাগগুলো আছে, HTML এর নিজস্ব ট্যাগ, h1 হইতে পারে, ইনপুট হইতে পারে, ফর হইতে পারে, টেবিল হইতে পারে। এক কথায় যদি আমি বলি তাহলে normalize.css লিখছেন না, ওইটার মধ্যে যে ট্যাগগুলো আছে ওইটাই যদি আপনি কোনো ডিজাইন করেন আপনার প্রয়োজনে, সেই অংশগুলো থাকে হচ্ছে বেস সেকশনটার মধ্যে। লেআউট সেকশনটার মধ্যে কি থাকবে? আমরা সাধারণত বুটস্ট্র্যাপের লেআউট ব্যবহার করব, ওর গ্রিড সিস্টেম ব্যবহার করব, করলেও কিছু কিছু জায়গায় আপনার চেঞ্জ করতে হবে না, ওই গ্রিড রিলেটেড মিডিয়া কুইরিতে চেঞ্জ করতে হবে কিছু কিছু জায়গায়। সেই চেঞ্জগুলো রাখবো কোথায়? লেআউট নামে যে সেকশনটা করব সেটার মধ্যে রাখবো। ওই গ্রিড সংক্রান্ত যত কোড থাকবে আমি নিজে যে কাস্টমাইজ করব সেটা। মডিউল কথাটা অ্যাকচুয়ালি মডিউল বলবো না, এই জায়গায় বলবো কম্পোনেন্টস। কম্পোনেন্টস এর সাথে অলরেডি আপনারা পরিচিত, বুটস্ট্র্যাপ যাকে কম্পোনেন্টস বলে আমাদের জন্য তারাই কম্পোনেন্টস। আপনার নেভিগেশন সেকশনের একটা ডিজাইন থাকতে পারে, আপনি থাম্বনেইলের জন্য আলাদা একটা ডিজাইন করতে পারেন, বাটনের জন্য একটা ডিজাইন করতে পারেন। এই যে ছোট ছোট কম্পোনেন্টগুলা, এইগুলোর যে ডিজাইন করবেন এটা রাখবো কোথায়? কম্পোনেন্ট সেকশনের মধ্যে। এরপরে স্টেট। স্টেট কি? কোনো ইভেন্টের উপরে কোনো ইভেন্ট অকার হইলে যে কাজগুলো ঘটে। আপনি একটা ইনপুট ফর্ম ফিল আপ করতেছিলেন, এই ফর্মটা ভ্যালিড হইলে এক ধরনের মেসেজ দিবে, ইনভ্যালিড হইলে এক ধরনের মেসেজ দিবে। এর জন্য আমরা কিছু যে অ্যালার্ট, ওয়ার্নিং, এই টাইপের কিছু কম্পোনেন্ট রেডি করছি না, যেগুলো বিভিন্ন স্টেট পরিবর্তনের সাথে দেখা যাবে। এই ধরনের যে ডিজাইনগুলো আছে সেটা রাখবেন হচ্ছে স্টেট সেকশনের মধ্যে। এরপরের একদম শেষের যে সেকশনটা চলে আসে সেটা হচ্ছে থিম। এই থিমের জন্য যদি আপনি স্পেশাল কোনো কিছু ডিজাইন করে থাকেন সেটা রাখবেন তখন থিম ডিজাইনের মধ্যে। তাহলে আপনি যে 5টা ভাগে ভাগ করলেন, এই ভাগ করে অ্যাকচুয়ালি কোডের কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, বাট ইমপ্রুভমেন্ট হয়েছে যে এটা আপনার কোড মোর রিডেবল হয়েছে, খুব সহজে কাজ করা যাবে। একজন ডিজাইনার হোক, একজন ক্লায়েন্ট হোক, সে যখনই আপনার কোডটা দেখবে সুন্দর করে সাজানো গুছানো আছে, মানে সুন্দর কাজ তো সবাই পছন্দ করে, সে অবশ্যই পছন্দ করবে। তার জন্য যদি কাজ করা ইজি হয় সে আপনাকে রেটিং ভালো দিতে বাধ্য, ভিতর দিয়ে আসবে, আপনার চাইতে হবে না। জাস্ট সাজাবো। এই যে বইটার জাস্ট হচ্ছে এই সেকশনটুকু আপনাদের পড়লেই হবে, কোর্স সেকশনটুকু, কিছুই নেই। জাস্ট হচ্ছে আমি যে কথাগুলোই বললাম এটা একটু ডিটেইলস যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জায়গায় বলে দিছে। যদিও যখন অ্যাডভান্স ডেভেলপমেন্ট করবেন, বিশেষ করে যখন আমরা SaaS নিয়ে কাজ করব, SaaS নিয়ে কাজ করার সময় এই জায়গাগুলোর এইভাবে আমরা আসলে মেইনটেইনও করব না, কিছু মেইনটেইন করব, বাট ওর জন্য তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ফাইল আলাদা করে ফেলবো। অ্যালার্টের জন্য আলাদা ফাইল, বাটনের জন্য আলাদা ফাইল, গ্রিডের জন্য আলাদা ফাইল, নেভবারের জন্য আলাদা ফাইল, ট্যাবের জন্য আলাদা ফাইল, ফর্মের জন্য আলাদা ফাইল, প্রত্যেকটা আলাদা ফাইল করে ফেলবো। সেটা আমি দেখাই দিব, বুটস্ট্র্যাপের ফাইল দিয়ে দেখাই দিব কিভাবে ইন্টিগ্রেট করবেন। বাট যতক্ষণ না ওই কাজটা করতেছি, SaaS যতক্ষণ না ইউজ করতেছি ততক্ষণ অ্যাটলিস্ট এইভাবে সেকশনিং করে করে ডিজাইনটাকে আমার অর্গানাইজ করতে হবে। যখন SaaS ইউজ করব তখনও এইভাবেই ডিজাইন অর্গানাইজ করব আমার মেইন ফাইলের মধ্যে। বাট তখন কি হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টও আলাদা আলাদা করে রাখছি, কিন্তু সিকোয়েন্স কিন্তু এটাই বজায় রাখবো, এই আর্কিটেকচার ফলো করবো।
যদি অন্য কেউ অন্য আর্কিটেকচার করে থাকেন করতে পারেন, বাট যেটা করবেন কোনো না কোনো একটা আর্কিটেকচার ফলো করতে হবে, যেটা দিয়ে আপনি কোড সাজাতে পারবেন। তাহলে এইটা একটু ডিটেলসটা বাসায় একটু পড়বেন, পরে কোনো কোশ্চেন থাকলে নেক্সট কোশ্চেন করবেন, বাট ডিটেলসটা একটু বাসায় পড়েন। তাহলে ফোল্ডার স্ট্রাকচার ফাইল কিভাবে লিখতে হয় এটা যদি আমরা জেনে যাই, এরপরে একটু আমাদের যাইতে হবে কোডিং গাইডলাইন্স অথবা বেস্ট প্র্যাকটিস যে যেটি বলেন এইটার কথা। আমি অলরেডি যেটা বলতেছিলাম, অলরেডি আমরা এগুলো মানে দেখে আসছি, কিছুটা করে আসছি। হইতে পারে এরকম যে আমরা না জেনে করছি, এবার আমরা জেনে করব। প্রথমেই যদি যাই, এখানে দুইটা লিংক দিছি, দুইটা লিংকের নিচের লিংকটা হচ্ছে যারা বুটস্ট্র্যাপে কন্ট্রিবিউট করতে চান, ওদের ওইখানে কিছু নিয়ম কানুন আছে, সেটা একটু তখন দেখতে হবে, সেটা তারা করবেন। বাট প্রথমটা এইটাও বুটস্ট্র্যাপের, প্রথম যে গাইডলাইনটা দিব বুটস্ট্র্যাপ যে কনভেনশন ফলো করে, আমি ওইটাই দেখাচ্ছি এই কারণে যেহেতু আমরা বুটস্ট্র্যাপই ফলো করব বা বুটস্ট্র্যাপে কাজ করব, এই জন্য এই গাইডলাইনটা যদি আমরা একটু দেখি, ওরা কিছু নিয়ম কানুন বলে দিছে, এই নিয়ম কানুনগুলো ফলো করতে, ওদেরগুলো যে সব ফলো করতেই হবে সেটা না। আমি এখান দিয়ে অবশ্য আমার নিজস্ব কিছু প্রেফারেন্সের কথাও বলবো, ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করবেন না, বা আমি বলতেছি দেখে করতে হবে সেটা না, বাট যে কোনো একটা কনভেনশন অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যদি একটু HTML সিনট্যাক্সটা কিভাবে সাজানো উচিত সেটার কথা যদি বলি, তাহলে ওরা প্রথমে বলছে ইউজ সফট ট্যাবস উইথ টু স্পেসেস। আমরা কি করি, নেস্টিং করি না, কে কার ভিতরে আছে, কার কোথায় শুরু কার কোথায় শেষ, এই জায়গাটা আমরা যদি একটা প্যারালালি একটা লাইনে লিখতাম, কোডটা কি হইতো, রিডেবল হইতো না, সহজে দেখলে বোঝা যেত না অ্যাকচুয়ালি কে কার ভিতরে আছে। বাট আমরা যদি নেস্টিংটা ঠিক রাখি, ঠিকভাবে কে কার ভিতরে সেটা নেস্টেড করে ইনডেন্ট করে করে সাজাই, তাহলে আমি খুব সহজে দেখলেই বুঝতে পারতেছি যে টাইটেল অংশটা হেডের ভিতরে আছে। আবার যদি আমি একটু তাকাই HTML ভিতরে হেড এবং বডি দুইটা একই লেভেলের সেকশন। ইনডেন্ট আমরা অলরেডি বুঝি কিরকম, HTML আমার শুরু, তাই তো HTML এর ভিতরে কি আছে, হেড আছে, আর একই লেভেলে কি আছে, বডি আছে। তাহলে তাদের দুইজনকে HTML থেকে আমি ইনডেন্ট দিছি, দুইটা স্পেস নেওয়া হয়েছে, বাট হেড এবং বডি তাদেরকে কিন্তু আবার একই সাথে রাখা হয়েছে। হেডের ভিতরে কেউ থাকলে আবার একটা স্পেস দিব, যদি টাইটেলের ভিতরে আবার কেউ থাকে আবার কি করব, আবার স্পেস দিয়ে দুইটা স্পেস দিয়ে আবার তাকে লিখবে। তাহলে এই নেস্টিংটা ঠিক রাখতে হবে, কোড রিডেবল হবে। আপনি একই লাইনে লিখলেও কোড কাজ করতো, এখানেও কোড কাজ করবে, কিন্তু ওইটা রিডেবল ছিল না, দেখতেই যদি খারাপ লাগে আপনার ওটাতে অ্যাকসেপ্টই করবেন। তাহলে ইনডেন্টটা খুব ইম্পর্টেন্ট। HTML এর কনভেনশন অনুযায়ী রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা স্পেস ব্যবহার করা। প্রত্যেকটা এডিটরই এই অপশনটা আছে, জাস্ট সিলেক্ট করে নেবেন। যেমন এখানে লেখা আছে কি ট্যাব সাইজ 4, অ্যাকচুয়ালি এই জায়গাটা খেয়াল করবেন, প্রথমে দিয়ে রাখবেন ইনডেন্ট ইউজিং স্পেসেস। তাহলে এবার কি আছে, স্পেসেস 4, ট্যাব চাপ দিলি অর্থাৎ ট্যাবে চাপ দিলি চারটা স্পেস নিয়ে নেবে। সেটিংসটা প্রত্যেকটা এডিটরই থাকে, নিজেরা করে নেবেন। বাই ডিফল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ট্যাব দেওয়া থাকে, সেই জায়গায় আপনারা স্পেসটা আছে কিনা এটা খেয়াল করে নেবেন, একবার সেটিংস করে নিলেই হবে। HTML এর কনভেনশন হচ্ছে যে দুইটা করে স্পেস নেয়া। তাহলে আপনি এখানে 4 আছে, জাস্ট ট্যাব উইথ 2 এবার দিয়ে দিলে স্পেস কত হচ্ছে 2। চাইলে আপনি চারটাও ব্যবহার করতে পারেন, সেটার ক্ষেত্রে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা একটা জায়গায় দুইটা ব্যবহার করছেন, পরের জায়গায় চারটা ব্যবহার করছেন, এই কাজটা করা যাবে না। যদি দুইটা ব্যবহার করেন সব জায়গায় দুইটাই দিয়ে যাবেন, যদি চারটা ব্যবহার করেন সব জায়গায় চারটাই দিয়ে যাবেন। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, যেই কনভেনশনই ফলো করেন বজায় রাখতে হবে। আবার এক জায়গায় একবার ট্যাব দিছেন, দুইটা পাইছে, পরের বারে মনে হলো একটু ভিতরে লাগতেছে, দুইবার ট্যাব দিয়ে দিলেন, এই কাজটাও করা যাবে না। অলওয়েজ একটা করে ট্যাব থাকবে, দুইটা করে স্পেস বা চারটা করে স্পেস, যেটাই দেন সেটা ফলো করতে হবে, সব জায়গায় একই রকমের বিহেভিয়ার ফলো করতে হবে। কোথায়, আচ্ছা, নেস্টেড এলিমেন্ট শুড বি ইনডেন্ট ওয়ান্স, এই যেটার কথা বলতেছিলাম, যে ট্যাব একবারই দিবেন, নেস্টেড করার জন্য দুইবার করে দেওয়া যাবে না, একবার কোনো জায়গায় দিয়েছেন আর একবার দুইবার দিবেন, সেই কাজটা করা যাবে না, একটা ফলো করতে হবে। অলওয়েজ ইউজ ডাবল কোটস, নেভার ইউজ সিঙ্গেল কোটস, এটা একটু ইম্পর্টেন্ট। HTML এর কনভেনশন অনুযায়ী বা HTML5 স্পেসে যদি কথা বলি, কোনো অ্যাট্রিবিউটের ভ্যালুতে ডবল কোট দেন, সিঙ্গেল কোট দেন আর কোট না দেন, কাজ করবে। কোট মানে কোটেশন না দিলেও কাজ করবে, বাট HTML এর কনভেনশন অনুযায়ী নিয়ম হচ্ছে দুইটা করে বা ডবল কোট ব্যবহার করা। অ্যাট্রিবিউটের ভ্যালু দেওয়ার সময় ডবল কোট ব্যবহার করা, এটা হচ্ছে নিয়ম, এবং এটাই করবেন।
অ্যাট্রিবিউট ভ্যালুর জন্য এটাই করবেন। এক জায়গায় ডবল কোট দিবেন, এক জায়গায় সিঙ্গেল কোট দিবেন, এক জায়গায় দেন নাই, এই কাজটা মনের ভুলেও করা যাবে না, রিজেক্ট খাবেনি মাস্ট যদি এরকম করে। অলওয়েজ ডবলটা মানে ডবল কোটেশন এটা দিয়ে যাবেন। আচ্ছা, ডোন্ট ইনক্লুড এ ট্রেইলিং স্ল্যাশ, এই জায়গাটা একটু মানবো না। বুটস্ট্র্যাপ বলতেছে যদি HTML5 স্পেসে কাজ করেন তাহলে ট্রেইলিং স্ল্যাশটা দেওয়ার দরকার নাই, বাট ট্রেইলিং স্ল্যাশটা দিব। আমরা HTML5 ইউজ করতেছি ঠিক আছে, আমরা সাথে তো XHTML এর সুবিধাটাও চাই। এক্সট্রা একটা সুবিধা থাকলে অসুবিধা তো নাই। HTML5 এর ট্রেইলিং স্ল্যাশ দিলেও হয়, না দিলেও হয়, বাট দিলে যদি আমি XHTML এর সাপোর্টটা পাই, একটা বেশি সাপোর্ট পাই, তাহলে দেওয়াটা ভালো, আমরা অবশ্যই দিব। ট্রেইলিং স্ল্যাশ দেয়া না দেওয়া বলতে যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এমটি ট্যাগ যেগুলো আছে, যেগুলো ওপেনিং আছে কিন্তু ক্লোজিং করতে হয় না, ইমেজের ক্ষেত্রে, ইনপুটের ক্ষেত্রে, ব্রেক, এইসার এইগুলোর ক্ষেত্রে ক্লোজিং তো নাই, সেইগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি একটা স্পেস দিয়ে, একটা স্পেস থাকে, দেন একটা স্ল্যাশ দিয়ে দেই, তাই না? এই কাজটা অবশ্যই করতে হবে XHTML সাপোর্টের জন্য। না করলে অসুবিধা নাই, কিন্তু এক জায়গায় করছেন আর এক জায়গায় করার নেই সেটা করবেন না, বাট করাটা ভালো, করাটা ভালো করার চেষ্টা করবেন। আচ্ছা, ডোন্ট ওমিট অপশনাল ক্লোজিং ট্যাগ, প্রথম দিন থেকে বলছি এবং ইম্পর্টেন্ট জায়গা। ক্লোজিং ট্যাগ মানে ট্যাগ দেন না, দেন অথবা নাই দেন, HTML বা ব্রাউজার নিজের থেকে সব বসায় নেয় না, যেটা আমি মনে হয় প্রথম দিনই বলছিলাম যে তার স্মার্টনেস দেখাবার জায়গা আসলে দেওয়া যাবে না, এইটা কখনোই আসলে ওমিট করা যাবে না। আমি বডি শুরু করছি, বডি তো সবার শেষে হয়, দিলেও কি আর না দিলেও কি, এই কাজটা করাই যাবে না। প্রত্যেকটা ঠিক করে শুরু করতে হবে, যার শুরু করবেন তার শেষ ঠিকভাবেই করতে হবে, এটা অবশ্যই করে যাবে। আচ্ছা, ডক টাইপ HTML এই কথাটা তো আমরা বলবো, এটা অ্যাকচুয়ালি কিছু না, একটা কনভেনশন। ডক টাইপ কথাটা বড় হাতের হয়, HTML কথাটা ছোট হাতের হয়। বড় হাতের দিলে যে কাজ করবে না সেটা কিছু না, বাট এটা দেখতেও সুন্দর, সবাই এটা ফলো করে, আমরা সব সময় এটা ফলো করব। ডক টাইপটা বড় হাতের, HTML লেখাটা ছোট হাতের। বড় হাতের দিলে যে কাজ করবে না এই ধরনের কিন্তু কিছু না, একটা কনভেনশন ফলো করে, আমরা ফলো করব। ল্যাঙ্গুয়েজ দিতে হবে, এটা আমরা দিয়ে যাই, এটা অলরেডি আমরা দেখছি। যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর আগের ভার্সনটার সাপোর্ট চাই, এই জায়গাটা আমাদের দিতে হবে। বুটস্ট্র্যাপে অলরেডি দেখছেন এই জায়গাটা দেয়া আছে, বুটস্ট্র্যাপের টেমপ্লেট নিলে আপনার এটা দেয়াই থাকবে, চিন্তা করার কিছু নাই। বাট যদি 9 এর আগের ভার্সনগুলোর সাপোর্ট চান তাহলে অবশ্যই এটা দিতে হবে। মানে কার্সেট এটাও দিতে হবে, এটা আমরা অলরেডি দেখছি, কার্সেটটা দিয়ে যাবেন। আচ্ছা, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করার সময় CSS অবশ্যই হেড সেকশনে, আর জাভাস্ক্রিপ্ট অলওয়েজ চেষ্টা করবেন যেই ক্ষেত্রে সেটা কোথায়, বডির ক্লোজিং ট্যাগের আগে। বাট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কমেন্টসগুলো, প্রত্যেকটা লিংক অ্যাড করার সাথে সাথে ওইটার একটা সুন্দর কমেন্টস দিয়ে যাবেন। বুটস্ট্র্যাপের টেমপ্লেটে দেখছেন না, প্রত্যেকটা জায়গায় একটা কমেন্টস দেয়া আছে, এই কমেন্টসটা দিয়ে যাবেন। কমেন্টস খুব 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 ইম্পর্টেন্ট। আপনি এই সনের জায়গায় পি দিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু কমেন্টস না দিলে অসুবিধা আছে। আবার কমেন্টস দিতে হবে বলতে প্রত্যেকটা লাইনে আবার কমেন্টস দিবেন সেরকম না, প্রত্যেকটা সেকশনের একটা কমেন্টস হবে, একটা সেকশন থেকে আরেকটা সেকশন যেন বোঝা যায়। এক লাইন একটা করে স্পেস দিবেন, একটা সেকশন শেষ একটা স্পেস দিয়ে পরেরটা শুরু করবেন। কেউ কেউ দুইটা দেয়, সেটা দিতে পারেন, বাট মিনিমাম একটা দেওয়াটা রিকোয়ারমেন্ট, দিতে হবে, রিডেবল হবে, একটা সেকশন দেখলেই যেন বোঝা যায় এই সেকশন এখানে শেষ হয়েছে। আচ্ছা, অ্যাট্রিবিউট অর্ডার, এই অর্ডারটা আপনি আপনার মতো ফলো করতে পারেন, তবে যেটা ফলো করবেন একটা ফলো করতে হবে। বুটস্ট্র্যাপ যেটা বলে, ওরা যে অর্ডারটা ফলো করতে বলে সেটা বলে প্রথমে এই যে অ্যাট্রিবিউটগুলো আছে, এই অ্যাট্রিবিউটগুলো যদি সব থাকে তাহলে এই সিকোয়েন্সটা ফলো করতে বলে। যদি ক্লাস থাকে প্রথমে ক্লাস, তারপরে আইডি, তারপরে নেম, এই যে সিকোয়েন্সগুলো একবার। এরপরে যদি আপনার ডেটা অ্যাট্রিবিউট অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোনো কিছু থাকে সেটা দিতে হবে। সোর্স, ফর, লেভেল তারপরে দিতে হবে। এরপরে যদি আপনার টাইটেল অথবা অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করে থাকেন সেটা দিতে হবে। রোল, এরিয়া অ্যাট্রিবিউট একদম শেষে দিতে হবে যদি আপনি ব্যবহার করেন। এইটা হচ্ছে একটা অর্ডারলি ব্যবহার করতে হবে, সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে। এবার আপনি বললেন না এই সিকোয়েন্স দিব না, আমি আইডি আগে দিব ক্লাস পরে দিব, দেন অসুবিধা নাই, তবে প্রত্যেকটা জায়গায় ওই সিকোয়েন্স ফলো করতে হবে। এক জায়গায় আইডি আগে দিবেন, পরেরটা আবার ক্লাস আগে দিবেন, যেটা যখন আসছে দিবেন সেই কাজটা করা যাবে না। সুবিধা কি, রিডেবল হচ্ছে।
আপনার ক্লায়েন্ট যখন দেখছে আচ্ছা এ তো সবসময় ক্লাস আগে ব্যবহার করছে, এবার তার কোনো একটা ক্লাস লাগবে কোন জায়গায় আছে ওই সে আগে খুঁজলি হচ্ছে, তার ফুল লাইন পড়া লাগতেছে না, তার জন্য রিডেবল হচ্ছে, একজন ডেভেলপারের জন্য রিডেবল হচ্ছে। আপনি চাইলে এই অর্ডার নিজের মতো করে দিতে পারেন, তাতে অসুবিধা নাই, কিন্তু সব সময় তাহলে ওইটাই ফলো করতে হবে, পুরো ফাইলের শুরু থেকে শেষ পর্যন্ত ওই অর্ডার ফলো করবেন। কারণ আমার মনে হয় একটা এস্টাবলিশড ডিজাইন প্যাটার্ন ফলো করা ভালো, যেটার সাথে অনেকে পরিচিত। আপনি নিজে চাইলে নিজের মতো করবেন, সবাই আবার সেটা জানতে হবে, বাট অলরেডি যেটা আছে অনেকে যেটা ফলো করে সেটা করলে আপনার জন্য সুবিধা। আচ্ছা, বুলিয়ান অ্যাট্রিবিউট যদিও HTML5 স্পেসে কেবলমাত্র নামটা দিয়ে দিলেই হয়ে যায়, বাট আমরা XHTML এর যেহেতু সাপোর্ট চাই আমরা এই কাজটা করব না, আমরা চেকড দিব, দিয়ে ইকুয়াল দিয়ে ডবল কোটের মধ্যে আবার ভ্যালুটা দিব XHTML এর সাপোর্টের জন্য। HTML5 এ শুধুমাত্র ডিসেবল, চেক, সিলেক্টেড এই কথাগুলো দিলেই হয়ে যায়, বাট আমরা এগুলো দিব না, যেগুলো বুলিয়ান অ্যাট্রিবিউট। বুলিয়ান অ্যাট্রিবিউট বলতে হ্যাঁ অথবা না এর মধ্যে যেগুলোর উত্তর হইতে পারে, মানে চেকড হয় চেক, না হয় চেক না, এটাই তো হবে। তাহলে ওর ভ্যালু হিসাবে সাধারণত ওই ভ্যালুটাই হয়, যেটা অ্যাট্রিবিউটার নেই ওর ভ্যালু ওইটাই হয়, কয়েকটার বাদে। যেমন অটো কমপ্লিট, এটার মধ্যে অন অফ অটো না আছে, বাই ডিফল্ট অনই থাকে, আপনি চাইলে অফ করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা XHTML এর কনভেনশনটা ফলো করব। রিডিউসিং মার্কআপ, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, বাট আপনাদের জন্য এই লেভেলে ইম্পর্টেন্ট নাও হইতে পারে, বা এতটা কমপ্লেক্স চিন্তা ভাবনা যদি করতে না চান নাও করতে পারেন, তাতে অসুবিধার কিছু নাই। যদি একটা সিম্পল এক্সাম্পল দেয়, রিডিউসিং মার্কআপটা কি হইতে পারে, মানে এক্সট্রা মার্কআপ যদি আপনি ব্যবহার করেন আপনার ফাইলের লোডিংস মানে টাইমটা বাড়বে, আর কিছু না। একটা ট্যাগ, একটা এলিমেন্ট অ্যাড করার মানে হচ্ছে একটা নতুন লেয়ার অ্যাড করা। মানে আমি যদি বুটস্ট্র্যাপ দিয়ে একটা এক্সাম্পল দাঁড় করাতে চাই, তাহলে বলতে পারি ওদের থাম্বনেল সেকশনটা দেখছেন না, ওই থাম্বনেলের মধ্যে কি ছিল, একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল, এই জায়গায় একটা ক্লাস দিয়ে তার মধ্যে থাম্বনেল কথাটা বলে দিছে। কারণ কি, ইমেজগুলো, থাম্বনেল ইমেজগুলো সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিকেবল হয়, তো ক্লিকেবল যদি কাউকে করতে হয় তার জন্য অ্যাঙ্কর ট্যাগ লাগবেই। আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই ক্লাসটা বসালে যদি কাজ হয়, এনাফ না? এখন আপনি চিন্তা করলেন না আমি আরেকটা ডিভ দিব, ডিভের মধ্যে ক্লাস দিয়ে আমি থাম্বনেল কথাটা বলবো, কাজ তো করবে, তাতে তো অসুবিধা নাই। অ্যাঙ্কর না দিলেও ডিভের মধ্যে দিয়েও যদি কাজ করেন কাজ করবে, কিন্তু ক্লিকেবল যদি করতে হয় তাহলে অ্যাঙ্কর আপনার দেয়াই লাগতেছে, সাথে এবার একটা ডিভও নিছেন, এই ডিভে যে এই ক্লাসটা বসাইছেন এই ক্লাসটা তো অ্যাঙ্করে বসালেই হচ্ছিল, তাহলে এই ডিভটা এক্সট্রা হয়ে গেছে না? এইটাকে বলতেছে এই রিডিউসিং মার্কআপ বলতে। যদি এরকম সেকশন থাকে, মানে অনেকেই যে একটা কথা বলে থাকে, আমিও মাঝে মধ্যে বলি যে ডিপ কিনতে আসলে টাকা পয়সা লাগে না, যত ইচ্ছা ব্যবহার করবেন অ্যাজ এ ফ্রেশার হিসেবে ঠিক আছে, কিন্তু যখনই অপটিমাইজেশনের কথা চিন্তা করবেন, অপটিমাইজ ডেভেলপমেন্ট চিন্তা করবেন, তখন এগুলো আসলে মাথায় আনতে হবে। একটা ডিপ বা একটা কম্পোনেন্ট মানে একটা নতুন লেয়ার। নতুন লেয়ার কিরকম, আপনি ধরেন HTML আমাদের শুরু, HTML ফার্স্ট লেয়ার, এর মধ্যে বডি বসাইছেন না, বডি আরেকটা লেয়ার করলো, এর মধ্যে একটা ডিপ বসাইছেন আরেকটা লেয়ার করলো, আবার এটার মধ্যে আরেকটা ডিপ দিবেন, কম্পোনেন্ট দিবেন, আরেকটা লেয়ার করলো। যদি আলাদা আলাদা লেয়ার না হইতো তাহলে আলাদা আলাদা করে ডিজাইন করা যেত না। যত লেয়ার বাড়াচ্ছেন আপনার মানে পেজটা আলটিমেট ভারী হচ্ছে না? কিছু কিছু জায়গায় কখনো কখনো প্রবলেমে পড়বেন এরকম, মানে লেয়ার গ্যাপ তৈরি হয়ে যায়। লেয়ার গ্যাপ কি জিনিস সেটা আপনাদের না বুঝলেও চলবে, বাট আইডিয়া রাখার জন্য যে পরবর্তীতে যদি কেউ স্টাডি করতে চান স্টাডি করতে পারবেন। ধরেন এটা আমার একটা পেজ, এখানে আমি একটা ডিপ নিছি, এখানে একটা ডিপ নিছি, এখানে কিছু অন্য কিছু কম্পোনেন্ট আছে। তখন আপনার কথা অনুযায়ী এই জায়গায় যে কম্পোনেন্ট আছে সেইটার ডিজাইন ওই কম্পোনেন্টের মধ্যে দিলে হয়ে যাওয়ার কথা, ধরে নিচ্ছি এনেও হয়ে যাওয়ার কথা, কিন্তু দিচ্ছেন কাজ করতেছে না। কাজ করতেছে না কারণ এই জায়গাটা এই লেয়ার আর এই লেয়ারের গ্যাপে পড়ে গেছে। মানে দুইটা লেয়ার ছিল, দুইটা লেয়ার যদি আমি এরকম বলি এবং এদের মাঝখানে যদি কেউ পড়ে থাকে, এদের উপর দিয়ে যদি কিছু নেন তার উপরে এফেক্ট করার কথা। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার মানে বুঝবেন কখন যে লেয়ার গ্যাপ হয়ে গেছে, দেখবেন আপনার সিকোয়েন্স অনুযায়ী, আপনার থিংকিং অনুযায়ী বা আপনার লজিক অনুযায়ী এটার মধ্যে দিলে কাজ করার কথা ছিল। আমি ভ্যালু দিছি ঠিক মতো, মানে ভ্যালিড ভ্যালু দিছি, কোনো ইনভ্যালিড কিছু দেই নাই, কিন্তু কাজ করতেছে না। তখন কুইক ফিক্স হইলো ওর একটা ডিবের মধ্যে নিয়ে নেবেন, ওর একটা ডিবের মধ্যে নিয়ে এবার ওই ডিবে দেন, দেখবেন কাজ করে। মাঝে মধ্যে কিছু এলিমেন্ট এরকম লেয়ার গ্যাপে পড়ে গেলে কিছু কিছু প্রপার্টি কাজ করে না, সব প্রপার্টিতে কাজ করে না সেটা না, কিছু কিছু প্রপার্টি কাজ করে না, ওইটা কিছুদিন কাজ করতে গেলে বুঝে যাবেন। বাট
যখনই ডিপ নেবেন, কোনো এলিমেন্ট নেবেন, একটু চেক করে দেখবেন যে ও আসলে প্রয়োজন কিনা, বা ওর প্রয়োজন আরেকটা যে আছে যাকে আমার লাগবেই তাকে দিয়ে আমি ফিল আপ করতে পারি কিনা। যদি ফিল আপ করতে পারি এক্সট্রাটা বাদ দিয়ে দিলাম, লোডিংটা কম হবে। বাট এইটা এই পর্যায়ে খুব বেশি চিন্তা না করলেও চলবে, কিন্তু মাথায় রাখবেন আর একটু যখন নিজেরা বুঝে যাবেন তখন। সিএসএস এর ক্ষেত্রে কিছু স্টাইল গাইড, ইউজ সব ট্যাবস উইথ 2 স্পেসেস। HTML এ যদি 2 স্পেস ব্যবহার করেন, সিএসএস এ 2 স্পেস ব্যবহার করবেন। যদি 4 ব্যবহার করেন ওর ক্ষেত্রেও 4 ব্যবহার করবেন, মানে দুইটা ফাইলের মধ্যে একটার থেকে আরেকটা যেন আলাদা না হয় এগুলোর ক্ষেত্রে, তাহলে রিডেবল হয়। আচ্ছা, when grouping selectors keep individual selector to a single line, সিলেক্টরের গ্রুপিং করছি না কমা কমা দিয়ে, যদিও এটা দুইটা কনভেনশন, একটা হচ্ছে ছোট সিঙ্গেল সিলেক্টর যেগুলো যেমন H1 H2 H3 এগুলো ছোট ছোট না, সর্বোচ্চ 6টাই হবে, এইগুলোকে চাইলে এক লাইনে লিখতে পারেন, বাট ওইটা নিয়েও চিন্তা করার দরকার নেই। আপনি একটা কনভেনশন ফলো করবেন, সব সময় গ্রুপ সিলেক্টর করলে একটা লাইনে রাখবেন, কমা দিয়ে পরেরটা নিচের লাইনে, এইখানে যেরকম করছে, মানে আপনি খুব স্বাভাবিকভাবেই চিন্তা করেন এইটা মোর রিডেবল না উপরেরটা মোর রিডেবল। যদি আরো 5টা সিলেক্টর অ্যাড করেন তখন উপরেরটা এখন 3টা আছে তাও চাইলে পড়া যায়, 5টা যখন অ্যাড করবেন দেখবেন এটা একদমই রিডেবল না। নিচে আপনার স্ক্রল চলে আসবে, স্ক্রল করে পড়তে হবে, পড়া কষ্ট না, বাট নিচে নিচে দিলে আপনার তো ক্ষতির কিছু নাই। নিচে নিচে দিবেন, একটা কনসেন্ট্রেন্সি মানে ফলো করেন, কোনটা ছোট ওই চিন্তা ভাবনা করার দরকার নেই, সবসময় গ্রুপিং করলে সিলেক্টরকে নিচে নিচে বসায় দিবেন। আচ্ছা, এরপরে যেটা বলছে ইনক্লুড ওয়ান স্পেস বিফোর দ্য ওপেনিং ব্রেসেস, অর্থাৎ সিলেক্টরের পরে, আমি যখন কোড করছি খেয়াল করছেন কিনা দেখি নাই, বলতে পারবো না, সিলেক্টরের পরে অলওয়েজ একটা স্পেস দিয়ে কিন্তু আমি ব্রেসেস দিছি, যারা খেয়াল করছেন হয়তো ওইভাবে দিবেন, সিলেক্টরের পরে একটা স্পেস দিয়ে তারপরে আমি কার্লি ব্রেসেস ওপেন করতাম। এটা হচ্ছে একটা কনভেনশন, সিলেক্টর শেষ একটা স্পেস তারপর শুরু হইছে, রিডেবল হয়, দেখতে মানে সহজে পড়া যায়, রিডেবল হয়, মানে কোনখান থেকে শুরু কোনখান থেকে শেষ বোঝা যায়। দিতেই হবে, না দিলে কাজ করবে না এটা না, বাট এক জায়গায় দিবেন এক জায়গায় দেন নাই, এই কাজটা কখনোই করা যাবে না। এটা আমি বারবার বলতেছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওইটা আরো চোখে বেশি পড়ে। হ্যাঁ ওইটা হয়, ওইটাই বলতেছিলাম যে মাঝে মধ্যে যেটা হচ্ছে আরে একটাই পরে না কিভাবে রেখে আসি, কিন্তু এবার থেকে আর রেখে আসবো না, আগে ঠিক করে তারপরে আসবো। আচ্ছা, এরপরে যেটা বলছে দেখেন প্লেস ক্লোজিং ব্রেসেস। আচ্ছা, লাস্টেরটা অনেক সময় দেখবেন এইখানেও তো শেষ করা যায়, বাট নতুন লাইনে শেষ করবেন। আর যদি কেউ এখানে শেষ করতে চান, অর্থাৎ লাস্টের যে প্রপার্টি থাকবে এখানে শেষ করতে চান, তাহলে পরের সিলেক্টরটা শুরু করার জন্য একটা স্পেস দিয়ে শুরু করবেন, যদি কেউ সেটা ফলো করেন। বাট আমার মনে হয় সেটা না করে এইটাই বেটার, ও নিজে একটা স্পেস নিচ্ছে, কোথায় শুরু কোথায় শেষ সুন্দর পড়া যাচ্ছে। যদি এইখানে শেষ করতেন অনেক কোড আসলে দেখবেন এটা আসলে রিডেবল না, অল্প কোড থাকলে হয়তো রিডেবল, বাট অনেক কোড থাকলে দেখবেন রিডেবল না, বরং ওকে যদি নিচে শেষ করেন সেটাই বেশি রিডেবল। পরেরটা শুরু করলেন অলরেডি একটা স্পেস পেয়ে যাচ্ছেন, এই জায়গায় আর কিছু নাই, এটাই রিডেবল থাকলো। আচ্ছা, ইজ ডিক্লারেশন শুড অ্যাপিয়ার অন ইটস ওন লাইন ফর মোর অ্যাকুরেট। আচ্ছা, প্রত্যেকটার জন্য তার নিজের লাইনে রাখতে বলছে, সেটা রাখাই যায়, সেটা তো আমরা রাখি, সেটার ক্ষেত্রে আসলে নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, কমা সেপারেটেড প্রপার্টি ভ্যালু শুড ইনক্লুড এ স্পেস আফটার ইজ, অর্থাৎ প্রত্যেকটা কমা দিলেন, এই কমার পরে একটা স্পেস দিয়ে পরের ভ্যালুটা দিবেন, কমা স্পেস পরের ভ্যালু। আমি এটা ফলো করছি, আপনারা দেখলে তো দেখছেনই, বাট লিখলেন হয়তো এ কমা একটা স্পেস দিয়ে বি লিখবেন, এখানে এখানে আর বি লেখার দরকার নেই, এটাও রিডেবল থাকবে, জাস্ট একটা স্পেস তারপরে পরেরটা, যতগুলোই হয় এইভাবে স্পেস কমা স্পেস তারপরে ভ্যালু, এইভাবে বসাবো। আচ্ছা, কিছু কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে আরজিবি, তারপর হচ্ছে যে ফাংশনগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আবার যখন গ্রুপিং করবেন মাল্টিপল ভ্যালু ব্যবহার করবেন, সেগুলোর ক্ষেত্রে কমার পরে স্পেসটা দিতে না করে, দিলে অসুবিধা নেই, দিতে না করে, এটা তো এক ধরনের কম্বাইন্ড ভ্যালু, আরজিবি এর মধ্যে 4টা ভ্যালু থাকবে এটা জানি, সেই ক্ষেত্রে বলে যে কমার পরে আলাদা করে স্পেস দেওয়ার দরকার নেই, তবে যদি দেন অসুবিধার কিছু নাই, মানে আপনার জন্য যদি মনে রাখতে অসুবিধা হয়। বাট যেগুলো ফাংশন সেগুলোর ক্ষেত্রে মাল্টিপল ভ্যালু হলে কমার পরে স্পেস দেওয়া হয় না সাধারণত। আরেকটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ ভ্যালু থাকে,
সেইটার ক্ষেত্রে অবশ্যই জিরো না দেওয়ার চেষ্টা করবেন, পয়েন্ট দিয়ে শুরু করবেন। জিরো আগে প্রিফিক্স হিসেবে দেওয়ার দরকার নেই, তবে কয়েকটা প্রপার্টি আছে যার আগে জিরো না দিলে কাজ করবে না। যেমন RGBA এই এর যে আলফা ভ্যালু এর আগে যদি জিরো না দেন সে আবার কাজ করবে না। সেরকম দু একটা প্রপার্টি পেয়ে যাবেন, ওগুলো আবার কাজ করতে গেলে মনে পড়ে যাবে। বাট চেষ্টা করবেন জিরো মানে পয়েন্টের আগে যদি কোনো জিরো থাকে সেটা অ্যাভয়েড করার আর কি। আচ্ছা, কালার কোডের ক্ষেত্রে হেক্সা ভ্যালু যেগুলো ব্যবহার করবেন এটার কনভেনশন হচ্ছে লোয়ার কেস দেওয়া। কনভেনশন হচ্ছে লোয়ার কেস দেয়, অ্যাকচুয়ালি সবকিছুই লোয়ার কেসই দিবেন, মানে একটা আপার কেস একটা লোয়ার কেস এরকম করার দরকার না, সব জায়গায় লোয়ার কেস দিবেন। আচ্ছা, জিরো যত জায়গায় ভ্যালু দিবেন, জিরো অলওয়েজ হচ্ছে ইউনিটলেস। এটা মানে আমি ক্লাসের আগেও বলছি, জিরো দিলে সেটার সাথে কখনোই ইউনিট বসাবেন না, জিরো অলওয়েজ ইউনিটলেস। ডিক্লারেশন অর্ডার, এই অর্ডারটা আপনি আপনার সুবিধা মতো করতে পারেন। বুটস্ট্র্যাপ সাধারণত যে অর্ডারটা ফলো করে, প্রথম হচ্ছে কি পজিশনিং এলিমেন্ট যেগুলো, অর্থাৎ কোন এলিমেন্টকে যদি পজিশন করেন সেই রিলেটেড যে প্রপার্টিগুলো থাকে সেগুলো আগে দেয়, তারপরে বক্স মডেল অর্থাৎ পেডিং মার্জিন বর্ডার সেগুলো আগে দেয়, এরপরে দেয় হচ্ছে গিয়ে টাইপোগ্রাফিক যেগুলো থাকে ভিজুয়াল যেগুলো থাকে সেগুলো। এটা একটা অর্ডার সিকোয়েন্স রাখতে পারেন, অথবা আপনি চাইলে অ্যালফাবেটিক্যালি দিতে পারেন, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি যে আগে তাকে আগে রাখবেন, বাট কোনো না কোনো সিকোয়েন্স ফলো করবেন। ধরেন বর্ডার আর ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে আগে কাকে রাখবেন? ব্যাকগ্রাউন্ডকে, কারণ বি ও বি তারপরে কি আছে, ওদিকে এ আছে এদিকে ও আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড আগে চলে যাচ্ছে, অ্যালফাবেটিক্যালি যে আগে তাকে আগে রাখবেন। এটা একটা কনভেনশন, আপনি ওইটাও ব্যবহার করতে পারেন। তবে বুটস্ট্র্যাপ হচ্ছে পজিশনিং বক্স মডেল এই কনভেনশনটা ফলো করে আর কি। আচ্ছা, ডোন্ট ইউজ ইম্পোর্ট। ইম্পোর্ট আমরা অনেক সময় সিএসএস ফাইল যখন অ্যাড করি, আলাদা আলাদা মডিউলের সিএসএস যখন করি, তখন ইম্পোর্টটা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি, তবে ইম্পোর্টটা টাইম কনজিউমিং বেশি। নরমাল লিংকের চেয়ে ইম্পোর্ট ইম্পোর্ট যখন ব্যবহার করবেন তখন একটু মাথায় রাখবেন আপনার এই পেজের লোড অপটিমাইজেশন মানে লোডিং টাইম বেশি লাগবে। মানে ইম্পোর্ট এবং হচ্ছে গিয়ে আপনার লিংক যেটা করতেছি এই লিংকের ক্ষেত্রে এবং ইম্পোর্টের ক্ষেত্রে লিংক ইম্পোর্ট সিএসএস এ একইভাবে কাজ করে। যতক্ষণ সিএসএস ব্যবহার করতেছেন দুইটার জন্যই সার্ভারে থ্রেড যায়, রিকোয়েস্ট যায়, দুইটার জন্যই রিকোয়েস্ট যায়, কিন্তু ইম্পোর্টের রিকোয়েস্টটার সময় বেশি লাগে, কারণ ওকে তো আরেকটা ফাইলের মধ্যে রাখেন, ওই ফাইল রিড করার এক পর্যায়ে গিয়ে ওকে পাঠায়, ওই ফাইল অ্যাড হয়, অ্যাড হওয়ার পরে ওই ফাইলের বাকিটা কিন্তু আসে। তাহলে পেজের লোড, আর যদি নরমালি লিংক হিসাবে ব্যবহার করেন, প্রথম লিংক রিকোয়েস্ট করছে ও লোড হয়ে গেছে, দেন পরেরটা চলে আসতেছে, অসুবিধার কিছু নাই। এজন্য বলে যে ইম্পোর্টটা পারতপক্ষে না ব্যবহার করে লিংক ব্যবহার করা ভালো। তবে ইম্পোর্ট যখন ওই যে সেলস শিখে যাবেন তখন আবার ইম্পোর্টের সুবিধা আছে, তখন আসলে আমাদের সবকিছু ইম্পোর্ট দিয়ে আমরা করব, ও ইম্পোর্টকে অন্যভাবে হ্যান্ডেল করে, অ্যাড করে দেয় অ্যাকচুয়ালি। আচ্ছা, মিডিয়া কোয়েরির ক্ষেত্রে কিভাবে প্লেস করতে বলছে, ওই আগের নিয়মই, সেটা কিছু নেই। এখানে স্পেস দিবেন, তারপরে এই প্রত্যেকটার জন্য তো একই জায়গায় চলে যাবে, স্পেস দিয়ে দিয়ে, আর মিডিয়া কোয়েরির মধ্যে নেস্টেড অবস্থায় রাখবেন। কথা হচ্ছে নেস্টেড অবস্থায় রাখবেন। প্রিফিক্স, যেগুলোর প্রিফিক্স লাগবে সেটা অবশ্যই প্রিফিক্স অ্যাড করতে হবে, যেগুলোর প্রিফিক্স লাগবে সেগুলোর অবশ্যই প্রিফিক্স অ্যাড করবেন। সিঙ্গেল ডিক্লারেশন থাকলে, মাল্টিপল ডিক্লারেশন থাকলে কিভাবে কাজ করবেন সেটাকে একটা কনভেনশনে বলে দিছে, বাট আপনি চাইলে সিঙ্গেল আর মাল্টিপলের দিকে না খেয়াল করলেও চলবে, বাট একটা ফলো করবেন। শর্ট হ্যান্ড নোটেশনগুলো ব্যবহার করতে বলা হয় সিএসএস এর ক্ষেত্রে, শর্ট হ্যান্ড নোটেশনগুলো ব্যবহার করবেন, বাট শর্ট হ্যান্ড নোটেশনের চেয়ে অনেক জায়গায় আবার হচ্ছে গিয়ে ফুল নোটেশনও হেল্পফুল, সেই সকল জায়গাটা আপনার কাজ করতে গিয়ে দেখবেন মানে বের হয়ে যাবে। মানে আপনি ধরেন একটা মার্জিন দিবেন, এখন মার্জিন দেওয়ার জন্য আপনি বলে দিলেন এদিকে 0, এদিকে 0, এই জায়গায় লাগবে 5 পিক্সেল, এদিকে 0, বাট বাই ডিফল্ট সব জায়গায় ধরে নিচ্ছি 0 আছে। এখন শর্ট হ্যান্ড ব্যবহার করতেছেন কার জন্য, একটা জায়গায় আমার লাগবে, বাট এইগুলো তো আমার 0 করে যেতে হচ্ছে, তাই না? তাহলে এটার চেয়ে এখন মার্জিন বটম
মার্জিন বটম দিয়ে দিলে একবারে বলে গেলে হয়ে যাচ্ছিল, কারণ বাকিগুলো তো এমনি জিরো ছিল। তাহলে এই জায়গায় মার্জিন বটম প্রপার্টি ব্যবহার করার সুবিধা। এরকম যে জায়গাগুলো আসবে সেগুলো আপনি আপনার চয়েস মতো ব্যবহার করবেন, সেটা খুব একটা অসুবিধার কিছু নাই। আচ্ছা, লেস এবং সেসের নেস্টিং সম্পর্কে কিছু বলা আছে। এটা নেস্টিং একই কথা, তবে এইখানে ইম্পর্টেন্ট জায়গা যেগুলো হচ্ছে এই যে একটু স্পেসের ঘটনাগুলো, যেমন অপারেটরের পরে একটা স্পেস দিতে হয়, আগে একটা স্পেস দিতে হয়, এগুলো হচ্ছে সেসে যখন যাব তখন কিছু কিছু জায়গা বলে দিব। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেটরের আগে এবং পরে একটা স্পেস দিতে হয়, এটা ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজেরই একটা কনভেনশন। আচ্ছা, কমেন্টিং এর ক্ষেত্রে দেখেন কমেন্টিং খুবই ইম্পর্টেন্ট। এই কমেন্টিং এই জায়গায়ও পড়বেন, সাথে নেটে সার্চ দিবেন যে সিএসএস গুড কমেন্টস, ওদের কিছু एग्जांपल দিবে, সেগুলো আপনি পড়বেন। পড়লে কমেন্টগুলো কি রকম হওয়া উচিত আইডিয়া হবে। মানে কমেন্ট লেখাটা কিন্তু অ্যাকচুয়ালি টাফ, আর কমেন্ট লিখতে গিয়ে যদি রচনা লিখে ফেলেন সেটাও হবে না। আবার এখানে যেমন एग्जांपल দিছে মডেল হেডার, এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, এটা দিয়ে হবে না। আচ্ছা, এরপরে আবার ওদের গুড एग्जांपल হিসেবে যেটা বলছে র্যাপিং এলিমেন্ট ফর মডেল টাইটেল এন্ড মডেল ক্লোজ, খুব স্পেসিফিক ভাবে বলে দিছে যে এটার এই মডেল টাইটেল এবং মডেল ক্লোজের জন্য কি ব্যবহার করছে সেই কথাটা। এটার কমেন্টসটা মোর রিডেবল, ভালো বোঝা যাচ্ছে। এই জাস্ট কমেন্টিং নিয়ে একটু পড়বেন, কমেন্টিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নেটে একটু সার্চ দিবেন যে গুড কমেন্টস কিভাবে লেখেন, সিএসএস রিলেটেড লেখেন, এইচটিএমএল সিএসএস দুইটাই লেখেন, পাবেন। 5-10টা পড়েন, সব পড়তে হবে সেটা না, পড়লে 5-10টা পড়লেই দেখবেন একটা আইডিয়া হয়ে গেছে কিরকম লেখা উচিত। এবং যখনই লিখবেন একটা কনভেনশনে চলে আসবেন। মানে আমরা অনেকে করি এরকম লিখি না যে সেকশন, সার্ভিস সেকশন স্টার্ট হেয়ার, সার্ভিস সেকশন এন্ড হেয়ার, এরকম কিছু লিখি। যদি এরকম লেখেন তাহলে এইটাই ফলো করবেন। এক জায়গায় লিখলেন সার্ভিস সেকশন স্টার্ট হেয়ার, এক জায়গায় লিখলেন সার্ভিস সেকশন গোজ হেয়ার, এক জায়গায় লিখলেন সার্ভিস সেকশন শেষ, এরকম করা যাবে না, একটা কনভেনশন ফলো করবেন। আচ্ছা, সিলেক্টরের ক্ষেত্রে কিছু কথা বলা আছে, এইগুলা সিলেকশনের সময় ক্ষেত্রে আমরা অলরেডি দেখছি। যেমন হচ্ছে সিলেক্টরের ক্ষেত্রে আমরা কিছু মোর স্পেসিফাই করার জন্য এরকম কিছু সিলেক্টর ব্যবহার করি। ডিভ ডট হয়তো কন্টেইনার বললাম, অর্থাৎ যেই ডিভে কন্টেইনার ক্লাসটাই আছে তাকেই সিলেক্ট করো, এইগুলা করা যাবে না, যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। জাস্ট ক্লাস হিসেবে কন্টেইনার, অনেক জায়গায় মোর স্পেসিফাই করা যাবে না। এরকম কিছু সিলেক্টরের কিছু নিয়ম কানুনের কথা বলছে, জাস্ট এগুলো একটু দেখে কিছু কিছু জায়গায় পড়ে নেবেন। আচ্ছা, অর্গানাইজেশন এটা কথা অলরেডি আমরা বলছি, ওই যে সেকশনিং করা, লেআউট সাজানো, সেটার কথা কিভাবে করবেন সেটার কথা বলছে। এডিটরের প্রেফারেন্স হিসাবে ওই যে সিলেক্ট করে নেবেন, এই কথাগুলো বলা আছে। জাস্ট নিজেরা একবার ফুল, আমি যে কথাগুলো বলছি অলমোস্ট সব কথাগুলোই কভার করছি এখানে, বাট তারপর নিজেরা একবার নিজের সময় করে পড়ে নেবেন। 2 নাম্বার পয়েন্টটা যদি একটু চলে যাই, all author generated HTML and CSS needs to be valid, ভ্যালিড হইতে হবে। কোথায় ভ্যালিডিট, মানে আমরা যে আমাদের কোডটা ভ্যালিড কিনা কোথায় করব, W3C এর ভ্যালিডেটর ওর HTML ভ্যালিডেটর আছে, CSS ভ্যালিডেটরও আছে। এইখানে সবকিছু যদি ভ্যালিড হয়, যেগুলো আমরা অলরেডি ক্লাসে কিছু কিছু টপিক বলে গেছি যে অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, হ্যাঁ, তারপরে উইথ হাইট থাকলে এগুলো পিক্সেল মানে ইউনিট দেওয়া যাবে না, এইসব কথাগুলো আমরা অনেক সময় বলেই গেছি। বাট তারপর আপনি কোড করার পরে ওইখানে ভ্যালিডেট করবেন, ভ্যালিডেশন পাস করার পরে আপনার কোডটা যদি ভ্যালিড হয়, এট লিস্ট আপনি এতটুকু তো বলতে পারবেন আমার কোড প্রফেশনাল না হোক, ভ্যালিড সিনট্যাক্স, আমি যে সিনট্যাক্সগুলো ব্যবহার করছি এগুলো সব ভ্যালিড, এটা তো বলা যাবে। প্রফেশনাল জায়গায় আরো পরে আসলাম, বাট আমি যে কোড করছি সেটা ভ্যালিড, এটা তো বলতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভ্যালিড করে যাবে। আচ্ছা, নো হার্ড কোডেড ইনলাইন স্টাইলস। আপনি সিএসএস করার মানে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে যতটা পারি ইনলাইন স্টাইল করা অ্যাভয়েড করব, ইনলাইন স্টাইল করব না, মানে পারতপক্ষে না, চেষ্টা করব নাই করার জন্য। ইনলাইন স্টাইল বিশেষ করে হার্ড কোডেড, অর্থাৎ আপনি নিজে টাইপ করে যেটা করবেন সেটা করা যাবে না, তবে ডাইনামিক ইনলাইন স্টাইল সাপোর্ট করবে, এটা করার দরকার। কারণ জাভাস্ক্রিপ্ট যখন দিয়ে, ডাইনামিক বলতে তো জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টাইল আসবে, মানে ওয়েব ডিজাইনের ডাইনামিক যদি বলি তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে ইনলাইনই বসবে, কারণ ওর জন্য ইনলাইনে কাজ করার সুবিধা, সেই ক্ষেত্রে সেটা সাপোর্টেড, তাতে কোনো অসুবিধা নেই। বাট হার্ড কোডেড ইনলাইন সিএসএস রাখা যাবে না।
আইডি এবং ক্লাস নিড টু বি অ্যাপ্রোপ্রিয়েটলি নেমড অ্যান্ড ফলো এ নেমিং কনভেনশন। এখানে আমি নেমিং কনভেনশন সম্পর্কে এখানে একটা সেকশন আছে, এটাকে আমি বাদ দিয়ে গেলাম। যে ক্লাস নেমের ক্ষেত্রে এই জায়গায় গেলেই দেখবেন যে নেমিং কনভেনশনটা কিরকম হওয়া উচিত। নেমিং কনভেনশন বলতে অ্যাকচুয়ালি তেমন কিছু না, যে কথাটা সবসময় বলছি যে নেমিং গুলা রিডেবল হওয়া চাই। আপনি একটা ক্লাস নিলেন, একটা সিলেক্টর হিসেবে একটা ক্লাস নিলেন, ওই ক্লাসের নামটা দিয়ে যেন বোঝা যায় ও আসলে কি করতেছে, নামটা মিনিংফুল হইতে হবে। এখানে ওরা কিছু যে নেমিং কনভেনশনের নিয়ম কানুনের কথা বলছে, কি কি দেওয়া উচিত কি কি দেওয়া উচিত না, হ্যাঁ এগুলো আপনাকে বলে দিচ্ছে, প্রিফিক্স কিভাবে দিবেন না দিবেন। এই জায়গায় একটু নেমিং কনভেনশন দেখবেন, একটা নেমিং কনভেনশন দেখলে এটা সবার জন্যই প্রযোজ্য। মানে ক্লাসের নাম একরকম দিলেন, আইডি কার্ড একরকম দেওয়া লাগবে, এটাও মিনিংফুল হওয়া লাগবে, ওইটাও তো মিনিংফুলি হওয়া লাগবে, একটা দেখলেই হবে। তো নেমিং কনভেনশনটা একটু দেখে নেবেন। আচ্ছা, এখানে আবার যেটা বলছে ইউজ হিউম্যান রিডেবল সিলেক্টর, দেয় ওই একই কথা নেমিং কনভেনশনের জন্য। আচ্ছা, রিফ্রেইন ফ্রম ইউজিং ওভার কোয়ালিফাইড সিলেক্টরস, এটা আমি তো একটু বলেই গেলাম যে যেগুলো মোর স্পেসিফাই করছে কিছু কিছু সিলেক্টর, সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এটা কিছু কনফ্লিক্ট তৈরি করে, এটা কাজ করতে গেলেও দেখবেন যে কিছু কনফ্লিক্ট তৈরি করে ফেলায়, তো এই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, ফর এ থিম টু বি মার্ক HTML5 কমপ্লেন্ট দ্য রিলেভেন্ট সিমেন্টিক স্ট্রাকচার এলিমেন্ট, অর্থাৎ HTML5 আপনি একটা থিম দিবেন, এই থিমটা কিসে কিসে তৈরি করা বলতে হবে না, এটা HTML5 কিনা, এটা বুটস্ট্র্যাপ ব্যবহার করছে কিনা, এগুলো তো বলতে হবে। এবার HTML5 থিম যদি আপনার বলতে হয়, তাহলে HTML5 এর সিমেন্টিক এলিমেন্টগুলো অবশ্যই অবশ্যই ঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি বলতে হয় যে এটা HTML5 কমপ্লিটলি HTML5 এর একটা টেমপ্লেট, তাহলে ওর সিমেন্টিক এলিমেন্টগুলো ব্যবহার করতে হবে। সিমেন্টিক এলিমেন্ট নিয়ে আমি অলরেডি কথা বলছি। তারপর HTML5 ডক্টরস, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ওদের সিমেন্টিক এলিমেন্টস নামে একটু সার্চ দিবেন, ওদের ওখানে গিয়ে ওদের ভালো আর্টিকেল আছে, ওইখান থেকে আমি একটা ইমেজ দিছিলাম আপনাদের। অ্যাজ ইউজুয়াল যেগুলো সেকশন, আর্টিকেল, তারপর হচ্ছে ডিভ, এগুলো কোথায় কি ব্যবহার করবেন, কি ধরনের কম্পোনেন্ট, এটা ওদের একটা জাস্ট পিএনজি দেওয়া ছিল, সেটা একটু আমি এখানে ইনক্লুড করে দিছি। বাট আমি বলবো হচ্ছে আপনারা ক্লাসে যদিও বলছি, তারপরে নিজে একবার জায়গাটা পড়ে নেবেন। ওদের আর্টিকেলগুলো, ওদের কিছু বেশ কিছু আর্টিকেল আছে বেশ ভালো, ওদের লেখাটা HTML সংক্রান্ত ভালো, পড়ে নেবেন। আমি এখানেও যদি দিয়ে দিছি, তারপরে পড়ে নেবেন। কমেন্টস এর কথা অলরেডি বলছি, প্রত্যেকটা জায়গায় কমেন্টস, HTML এবং CSS এর কমেন্টস, এটা আমি একটা থিম দিয়ে দেখাই দিব অ্যাকচুয়ালি কমেন্টসগুলো কিরকম হওয়া উচিত। বাট তারপরও আর ইউজ ভেক্টর অ্যাসেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যত জায়গায় সম্ভব ভেক্টর অ্যাসেট ব্যবহার করবেন। ভেক্টর অ্যাসেট বলতে আপাতত টার্মটা যদি অপরিচিত লাগে সেটার জন্য চিন্তা কিছু নাই, মূলত আইকন বেস অ্যাসেট, বিশেষ করে মানে ফন্ট বেস অ্যাসেট, বিশেষ করে আইকন। আইকন বিভিন্ন জায়গায় হতে পারে, চেষ্টা করবেন যত জায়গায় হচ্ছে ফন্ট আইকন ব্যবহার করা যায় অত জায়গায় ফন্ট আইকন ব্যবহার করা, পিএনজি ব্যবহার না করা। যদি আপনার কোনো গ্রাফিক্সের বন্ধু থাকে এবং সে খুব ক্রিয়েটিভ কিছু তৈরি করছে, তখন তারা বলবেন যে তুমি এই আইকনগুলা অ্যাটলিস্ট এই আইকনগুলোর ইমেজটাকে আমাকে ভেক্টরে কনভার্ট করে দাও। ভেক্টরের খুব সহজ ধারণা হচ্ছে একরকম ফন্ট আপাতত, বাট ভেক্টরের ধারণা অনেক বিশদ। আপনাদের জন্য আপাতত ফন্ট, ফন্ট হইলে ফন্ট যে কোনো ভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ওকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ফন্ট সাইজ বাড়াবার সাথে যে কোনো কালার দিতে পারবেন এবং ওর লোড টাইম কম লাগবে। পিএনজি একটা নরমালি একটা পিএনজির সাইজ কত, ছোট্ট একটা পিএনজি, অনেক সাইজ না, মানে জেপিজির সাথে যদি তুলনা করেন, তাহলে যত জায়গা সম্ভব বলা হয় যে ভেক্টর অ্যাসেট ব্যবহার করা ভালো। এটা হচ্ছে আপনার ফাইলের স্পিড বাড়াবার জন্য আপনার প্রজেক্টের। আচ্ছা, ব্রাউজার সাপোর্ট, ক্রস ব্রাউজারের সাপোর্ট অবশ্যই দেখবেন। আপনার এই সফটওয়্যারটা ক্রস ব্রাউজার সাপোর্ট না, আমি নিচে কিছু টুলসের কথা বলে দিছি, যার মধ্যে কিছু জায়গা আছে যেখানে হচ্ছে আপনি আপনার প্রজেক্টটা নিয়ে ওটা লিংকটা দিয়ে দিলে ও 100-150 ব্রাউজারের মধ্যে চেক করে আপনাকে দেখাবে কোনটার মধ্যে কি আছে না আছে। আপনার তো 10টা ব্রাউজার নিয়ে চেক করে দেখার দরকার নেই, ও নিজেই চেক করে দেখাবে যে এই ব্রাউজারে এটার প্রবলেম হচ্ছে। এরকম যে টুলসগুলো আছে এইগুলোর থেকে আমাদের সুবিধা নিতে হবে, মানে অলরেডি যেটা আছে সেটি আমাকে ব্যবহার করতে হবে। বুটস্ট্র্যাপ আছে আপনার অলরেডি, তো দরকার নেই আবার একটা ফ্রেমওয়ার্ক বানাবার। আপনি চাইলে আপনার সেরকম সময় থাকলে আপনি অবশ্যই আরেকটা বুটস্ট্র্যাপ বানাইতে পারেন, কিন্তু আপনি যতদিন একটা বুটস্ট্র্যাপ বানাবেন তখন দেখবেন
বর্তমান বুটস্ট্র্যাপ আরো 3 ধাপ আগায় গেছে, কারণ এই জায়গায় আপনি একজন, ওই জায়গায় ওরা মিনিমাম 10,000 জন ধরে নিলাম। 10,000 জন মিলে যে কাজ করতেছে আপনি একলা, তারপর আপনি চিন্তা করলেন আচ্ছা এবার ওরা যা বানাইছে ওইটাও অ্যাড করবো, আপনি সারা জীবন ফ্রেমওয়ার্ক বানায় যাবেন, কাজ আর করতে হবে। প্রোগ্রামারদের খুব কমন একটা টার্ম, সেটা হচ্ছে নেভার রিইনভেন্ট দ্য হুইল, অর্থাৎ যেটা নতুন করে মানে আছে অলরেডি সেটা নতুন করে ইনভেন্ট করার তো কিছু নাই, ওইটার ব্যবহার করেন। এবং বেস্ট ডেভেলপার তাদেরকেই বলা হয় যারা এক্সিস্টিং টুলস গুলা যত বেশি ব্যবহার করতে পারে। কারণ যেটা আছে মানে ফ্রেমওয়ার্ক আপনি বানান, বুটস্ট্র্যাপ ইউজ করলেন না, নিজে বানাবেন কি আলটিমেট এটাই তো বানাবেন, তাহলে যেটা আছে সেটাকে নতুন করে লেখার তো কোনো দরকার নেই। আচ্ছা, ইউজ এ সিএসএস প্রি প্রসেসর স্যাস ইফ পসিবল, এটা রিকমেন্ডেড না, যদি সম্ভব হয়। এখন অনেকেই এটা ব্যবহার করে, যে কোনো না কোনো প্রি প্রসেসর, আপনারাও চেষ্টা করবেন এবং আমরা ইনশাল্লাহ স্যাস শিখবো। তো স্যাস শেখার সাথে সাথেই যদিও পারবেন না, বাট দুই একদিন যদি নিজেরা প্র্যাকটিস করেন, নিজের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে। আমি কিছু ফোল্ডার স্ট্রাকচারও দেখাই দিব, সেই জায়গা থেকে করবেন। ইউজ এ ফ্রেমওয়ার্ক অর গ্রিড টেমপ্লেট, মানে কোনো ফ্রেমওয়ার্ক যদি আপনি ইউজ না করেন, অ্যাটলিস্ট কোনো না কোনো ফ্রেমওয়ার্কের গ্রিড সিস্টেমটা ব্যবহার করেন, নিজের কমপ্লেক্সিটি কমবে। না আপনি বললেন আমি বুটস্ট্র্যাপের থাম্বনেল ব্যবহার করবো না, ওর ফর্ম ব্যবহার করবো না, কারণ সবকিছুই আমার লিখতে হচ্ছে, ব্যবহার করবো না, কিচ্ছু করেন না, বাট ওদের গ্রিড সিস্টেমটা নিয়ে, গ্রিড সিস্টেম আলাদা করে ডাউনলোড করা যায়, দরকার হলে শুধু সেটাই ব্যবহার করেন, কারণ ওইটার মানে সাথে অনেকগুলো কমপ্লেক্সিটি চলে আসবে যদি ওইটা ব্যবহার না করেন। যদি নিজে হ্যান্ডেল করতে পারেন ভালো, বাট এটা রিকমেন্ডেড, আমরা বলে থাকি যে এটা সহজ, এটা করেন। আচ্ছা, যদি থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করেন সেগুলো অবশ্যই দেখবেন স্টেবল কিনা। থার্ড পার্টি প্লাগইন পাইলে আমার ব্যবহার করলাম, সেই কাজটা করা যাবে না, একটু স্টেবল কিনা সেটা দেখে নিতে হবে। আপনি যেটা চাচ্ছেন ওই একটা যদি ঠিকভাবে সার্চ করতে পারেন মিনিমাম 100 পাবেন, কিছু কিছু জায়গা হয়তো পাওয়া যাবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে জেকিউরির যদি কিছু বুঝেন ওতে 100 পাবেনই। এর মধ্যে আবার দেখবেন মোস্ট পপুলার কোনটা বেশি চলতেছে, কোনটা স্টেবল, সেটা ব্যবহার করবেন। যে বুটস্ট্র্যাপের স্ট্রাকচার যদি চেক করতে চান, তাহলে বুট লিঙ্ক চেক নামে একটা প্লাগইন আছে, সেটা ব্যবহার করতে পারেন। ও দেখা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো ছিল এগুলো ঠিকঠাক মতো ব্যবহার করছেন কিনা, সেটা ওয়ান কাইন্ড অফ ভ্যালিডেশনের মতো দেখতে পারেন, প্লাগইন ও চেক করে দিবে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কয়েকটা রুলস একটু না বললেই না। জাভাস্ক্রিপ্ট কোড শুড বি প্লেসড ইন এক্সটার্নাল ফাইলস, এটা আসলে নতুন করে বলার নেই, তারপর আমি বলে দিছি, কারণ জাভাস্ক্রিপ্টে অনেকেই অল্প কোড দেখে একটা ফাইলের মধ্যে রেখে দেয়। অল্প কোড হোক, একটা ফাইলের মধ্যে রাখার দরকার নেই, আলাদা একটা ফাইলের মধ্যে রাখবেন, রেখে ওকে ইনক্লুড করবেন। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফাইল নিড টু বি প্লেসড ইন ফুটার ওয়্যার পসিবল। ওয়্যার পসিবল কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে যেগুলো ফুটারে রাখলে কাজ করবে না, সেগুলো হেডের মধ্যে রাখতে হবে। আপনি যদি মডার্নাইজার ব্যবহার করেন, আপনি যদি jQuery UI ব্যবহার করেন, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ফুটারে রাখলে ঠিকভাবে কাজ করে না। মডার্নাইজার একদমই কাজ করবে না, jQuery UI মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কিছু কম্পোনেন্টে ডিস্টার্ব করে, বাট দরকারই নাই। এই ধরনের কিছু কম্পোনেন্ট থাকলে এগুলো উপরেই রেখে দিবেন। এটা কি করে বুঝবো কোনটা কাজ করে? এইটা কাজ করতে লাগবে সেটা না, আপনি যেটা ব্যবহার করবেন ওর রিকমেন্ডেশন কি সেটা দেখলেই পাবেন। মডার্নাইজারে যাবেন, সে সুন্দর করে বলে দিছে মাস্ট এর উপরে রাখতে হবে, jQuery UI রেখে দিবে, সে বলে দিছে আমি প্রেফার করতেছি উপরে রাখো। যারকে ব্যবহার করবেন সে আপনাকে কোথায় রাখলে ভালো সেটা আসলে বলেই দিবে, আপনাকে জাস্ট এটা একটু দেখতে হবে। মানে জাভাস্ক্রিপ্ট ফাইল পাইলাম আর নিচে ব্যবহার করলাম, সেটা একটা ধারণা আমাদের হয়ে যায়। কিছু ক্ষেত্রে এই জায়গাটা একটু ভুল, তবে এই জায়গাটা খুব কম, ম্যাক্সিমামই আমরা নিচে রাখবো, দুই একটা জায়গায় স্পেশাল কেস। মডার্নাইজার কি আপনি ব্যবহার করবেন, জানেন মডার্নাইজার কি, বাট যদি ব্যবহার করেন কোনো কারণে, মডার্নাইজার আপনাদের লাগবে না, কারণ এখন HTML এর সাপোর্ট অলমোস্ট চলে আসছে সবকিছুতে। আমরা আগে ব্যবহার করতাম মডার্নাইজার। আচ্ছা, the code should not raise any errors or notice। একটা প্লাগইন পাইছেন, এটা ব্যবহার করছেন, এবারে কনসোলে গিয়ে চেক করতে হবে। জাভাস্ক্রিপ্টের কনসোল চেক করছেন না, কনসোলে গিয়ে চেক করতে হবে এইটা এই কোডের মধ্যে, ওই প্লাগইনের মধ্যে তো ভুল থাকতে পারে, আরেকজন কোড করতে থাকতে পারে না, বা ওই প্লাগইনটা jQuery একটা ভার্সন ব্যবহার করছিল, আপনি আরেকটা ভার্সন ইউজ করছেন, সেটার জন্য আপনাকে এরর দেখাইতে পারে, ওয়ার্নিং দিতে পারে। সেটা আগে গিয়ে কনসোলে চেক করবেন যে আমি যে প্লাগইনটা ব্যবহার করছি ওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে, হয় প্লাগইন চেঞ্জ করেন, আর নাহলে ঠিক করতে পারলে ঠিক করেন। ওদের ওইখানে সার্চ করলে, ওদের এখানে বললে ওরাও ঠিক করে দেয় এগুলো, বা ওরা জানায় যে কি হলে ঠিক হবে, এগুলো আপনি করে নেবেন।
অল জাভাস্ক্রিপ্ট শুড বি রিটেন ইন ইউজ স্ট্রিক্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্টের দুইটা মোড হয়, লেগেসি মোডে লেখা যায়, স্ট্রিক্ট মোডে লেখা যায়। স্ট্রিক্ট মোডটা ইউজ করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টে যদি আপনি স্ট্রিক্ট মোড ব্যবহার না করেন, অটোমেটিক সেমিকোলন ইনসারশন এই ধরনের কিছু টার্ম আছে যেগুলো অটোমেটিক ভাবে কাজ করে। আপনি সেমিকোলন দেন নাই, ওই আপনাকে কখনো হয়তো কাজ করবে না, কিন্তু এরর দেখাবে না। আপনি সারাদিন রিফ্রেশ দিয়ে যাচ্ছেন, কোডের পরে কোড চেঞ্জ করে যাচ্ছেন, কখনোই কাজ করবে না, কারণ আপনি একটা সেমিকোলন দেন নাই অথবা একটা সেমিকোলন বেশি দিচ্ছেন। সে আপনাকে বলবেও না, কিন্তু আপনার তো ধারণা আর অনেক কোড ভুল হচ্ছে। এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যদি স্ট্রিক্ট মোডটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে যদি আপনি কোথাও একটা সেমিকোলন মিসও করেন, ও আপনাকে একটা ওয়ার্নিং দিবে, একটা এরর দিবে যে এই জায়গায় সেমিকোলন মিস করে আসছে। এজন্য মূলত সবসময় স্ট্রিক্ট মোডটা ব্যবহার করতে বলা হয়। জাস্ট আমি এখানে একটু লিখে দিচ্ছি, স্ট্রিক্ট মোড ব্যবহার করার জন্য তেমন কিছু না, যে ফাংশন বা যে ফাইলের মধ্যে ব্যবহার করবেন ডবল কোডের মধ্যে ইউজ স্ট্রিক্ট কথাটা দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আপলোড ইট ফর অ্যাপ্রুভাল, এটা নিয়ে যদি একটু কথা বলি, একই রকমের কথাবার্তা, তারপর একটু চলে আসি অর্গানাইজিং ইওর থিমস ফাইলস ইন অ্যান ইন্টেলেকচুয়াল ওয়ে। এটা তো আমি প্রথমেই বলছি যে আমাদের ফাইলগুলো খুব সুজানো মানে সাজানো গুছানো ভাবে সাজাইতে হবে স্ট্রাকচারটা করার সময়। এটা করব। এডিং ভ্যালু টু ইওর থিমস উইথ এডিশনাল অ্যাসেটস। এডিশনাল অ্যাসেটস থাকতে পারে, আপনি হয়তো পেইড কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারেন, একটা প্লাগইন ব্যবহার করছেন যেটা আপনি কিনে ব্যবহার করছেন, কিছু ইমেজ ব্যবহার করছেন যেটা আপনি কিনে ব্যবহার করছেন। আপনি কিনে ব্যবহার করছেন আপনার প্রেজেন্টেশনের জন্য, অবশ্যই একটা পেজ প্লাগইন ব্যবহার করলাম, একটা পেইড ইমেজ ব্যবহার করলাম, আপনার থিমের অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবে। কিন্তু এইটা তো আপনার যে ক্লায়েন্ট, তাকে আপনি সরাসরি ব্যবহার করতে দিতে পারবেন না, কারণ আপনি আরেকজনের কাছ থেকে কিনছেন। এটা আপনার জন্য একটা ভালো ট্রিক্স হতে পারে, অনেক ক্ষেত্রে আবার একটু অসুবিধাও আছে। ব্যবহার করলেন, যদি ব্যবহার করেও থাকেন, আপনার থিমের যখন টেমপ্লেটটা দিবেন তখন বলে দিতে হবে আমি এখানে এটা ব্যবহার করছি, যদি তুমি ব্যবহার করতে চাও উইথ লিংক, তাহলে এই জায়গায় গিয়ে তোমার এখান থেকে এটা কিনে আনতে হবে, এটা লাইসেন্সটা কিনে আনতে হবে, নাইলে তুমি এটা ব্যবহার করতে পারবে না। এই জায়গাগুলো খুব স্পেসিফাই করে বলে দিতে হবে। আচ্ছা, ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন বিল্ড, সাধারণত আমরা যখন একটু অ্যাডভান্স ডেভেলপমেন্ট করি তখন এটার দুইটা ভার্সন করা হয়। একটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন, যেটার মধ্যে মূলত আমার সেস ফাইলগুলো, সোর্স ফাইলগুলো, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের সোর্সগুলো, যদি ইকমাস্ক্রিপ্ট 6 ব্যবহার করেন, ব্যবহারের ফাইলগুলো, যদি HTML এর কোনো প্রি প্রসেসর ব্যবহার করেন, সেই ফাইলগুলো থাকে। এবং এইটার সবকিছু কমেন্ট রেডি করার পরে, যেমন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে দেখছেন, একটা হচ্ছে bootstrap.css, একটা হচ্ছে কি bootstrap.min.css, দুইটা ফাইল ছিল না? তো একটা ফাইলের মিনের মধ্যে কি একটা কম্প্রেস ভার্সন ছিল, আমাদের উচিত হচ্ছে একটা কম্প্রেস ভার্সন দিয়ে দেবো। এটার জন্য আমরা সাধারণত দুইটা বিল্ড করি, যেটা আমি সেসের ক্লাসে আপনাদের এই বিল্ডগুলো সম্পর্কে দেখাবো। মানে একটা হচ্ছে ডেভেলপমেন্ট বিল্ড, একটা হচ্ছে প্রোডাকশন বিল্ড। থিম বা টেমপ্লেট বিক্রি করার ক্ষেত্রে গুড প্র্যাকটিস হচ্ছে দুইটা বিল্ডই সাথে প্যাকেজিং হিসেবে দিয়ে দেওয়া। বুটস্ট্র্যাপের 3 রকম ডাউনলোড আছে না? একটার মধ্যে হচ্ছে শুধুমাত্র প্রোডাকশন, যেটা আপনি শুধু 3টা ফোল্ডার পাইছেন, 4টা ফোল্ডার পাইছেন ফন্ট সহ। আর একটার মধ্যে হচ্ছে কি একদম ডিস নামে একটা পাবেন, তারপরে এসএস টাসএস, ওইটার ভিতরে অনেক কিছু পাবেন। নামাইছেন কি ওইটা? নামায় দেখছেন ওইটার মধ্যে কি কি আছে? সেস ফাইল, লেস ফাইল, এগুলা। তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট বিল্ড, আর একটা হচ্ছে প্রোডাকশন বিল্ড। যেটা লাগবে সেটা মানে টেমপ্লেটের ক্ষেত্রে দুইটা বিল্ডই দিয়ে দিতে হয়। এটা হচ্ছে একটা হয় ডিস্ট নামে একটা ফোল্ডার করি, আর একটা হচ্ছে সোর্স নামে ফোল্ডার করি, করে দুইটা ভার্সনে দিয়ে দেওয়া হয়। যে ডিস্ট্রিবিউশন দরকার সে শুধু ডিস্ট্রিবিউশন নিয়ে নিবে, আর যদি কোনো ডেভেলপার এটা কিনে তার জন্য সোর্স ফাইল ইম্পর্টেন্ট। একজন কিনছে সে সেস জানে, তার জন্য আপনি সেস ফাইল দিয়ে দিলে সে খুশি। আপনি তো ফাইল বানাইছিলেন, দিতে তার অসুবিধা নেই, তাহলে দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা কনভেনশন। অনেক সময় হচ্ছে ফটোশপের ফাইলগুলো দিয়ে দিতে হয়। আচ্ছা, অনেক সময় হচ্ছে কি ফটোশপের ফাইলগুলো দিয়ে দেওয়া হয়, ফটোশপ যদি থাকে সেটা দিয়ে দেওয়া হয়। তবে এটা যে দ্বিতীয় হবে সেটা না, যে প্রথম যেটা বললাম, আপনি যদি ফটোশপের ফাইল আগে হচ্ছে আর জায়গায় বিক্রির জন্য দিয়ে রাখেন, সেটা তো আমাদের ওর সাথে দেওয়ার দরকার নেই। বাট যদি এরকম দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে প্যাকেজ হিসেবে দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, পেজ টেমপ্লেটস, এটা একটু ইম্পর্টেন্ট। কি জন্য? একটা যখন টেমপ্লেট তৈরি করবেন, এটার মধ্যে একটা গুড অ্যামাউন্ট অফ পেজ থাকা উচিত। মানে আপনার সাধারণত দেখবেন একটা ক্লায়েন্টকে সাধারণত একটা হোম পেজের দেখা যায় 2-3টা ভার্সন দেওয়া হয়, একই ধরনের কম্পোনেন্ট ঘুরায় পেঁচায় সাজায় দিছে।
আগেরটা পরে, পরেরটা নিচে, এরকম দেয়া হয়। কারণ ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তুমি এটা পছন্দ করতেছো না, তাহলে এটা না নিয়ে কই যাবা, এই ধরনের একটা ঘটনা। আবার কিছু কিছু পেজ যেটা একটু রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যেমন 404 পেজ, লোডিং পেজ, এগুলো আসলে দিয়ে দিতে হয়। হ্যাঁ, এই পেজগুলো ডিজাইন করে দিয়ে দিতে হয়। প্রত্যেকটা পেজেরই চেষ্টা করবেন একটা মিনিমাম ভালো সংখ্যক পেজ দেওয়ার জন্য। আচ্ছা, সাপোর্টিং ইমেজ, কিছু ইমেজ যেগুলোকে আসলে আমরা সাপোর্টিং ইমেজ বলে থাকি, যেমন হচ্ছে ফেভিকন, তারপর মোবাইলে নিলে এর যে ফেভিকনটা আসে, ফেসবুকে গেলে পরে ফেসবুকে কোনো লিংক যদি দেন, ওর একটা ইমেজ আসে না ওই ওয়েবসাইটে, এইসব জায়গায় কিছু ইমেজ থাকে যেগুলোকে বলা হয় আসলে সাপোর্টিং ইমেজ। এই ইমেজগুলোর জন্য অ্যাপলের জন্য অ্যাপল টাচ আইকন, এটা একটা ফিচার, এখান দিয়ে যদি নিতে হয় ওদের কিছু নিয়ম কানুন আছে। যেমন হচ্ছে ফাইল ফরম্যাট হচ্ছে কি .png হইতে হয়, ফাইলের সাইজ হইতে হয় 144 x 44। আবার যে ফেভিকনটা লাগবে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা ফেভিকন থাকবে। লতিফ ভাই ফেভিকনটা একটু দেখাই দেবেন, হ্যাঁ, যে ফেভিকনটা লাগবে, এই ফেভিকনটা দিতে হয়। এই ফেভিকনটা সাধারণত নরমালি যেটা ব্যবহার করবেন .ico ফরম্যাটে দিয়ে রাখলেই হবে, আর কিছু করার দরকার নেই, রুট ডিরেক্টরিতে এটা দিয়ে রাখলেই হয়ে যাবে। বাট এর একটা সাইজ আছে 16x16, এটা সাইজটা দিতে হয়। ডকুমেন্টেশন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ডকুমেন্টেশন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। কারণ আপনার এই টেমপ্লেটটা কেউ কেনার আগে যেই জায়গাটা দেখে কিনবে, যেই জায়গাটা তাকে কাজ করতে সাহায্য করবে, সেটাই হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনটা এক একজন এক এক ভাবে সাজাইতে পারে, বাট ডকুমেন্টেশনে কয়েকটা জায়গা থাকে যেই জায়গাগুলো আসলে আমরা সাজায় দেই। কালার প্যালেট থাকলে সেটা সম্পর্কে বলে দেই, টাইপোগ্রাফি কি ইউজ করছেন, কি ফন্ট ফ্যামিলি ইউজ করছেন, এই জায়গাগুলো আমরা বলে দেই। CSS ফাইলগুলো কিভাবে সাজাইছেন, HTML ফাইলগুলো কিভাবে সাজাইছেন, ওই যে এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি সেইগুলোরই একটা ডকুমেন্টেড ওয়েতে আমরা আসলে দিয়ে দিই। লেস স্যাস ফাইল আছে কিনা, জাভাস্ক্রিপ্ট ফাইল সম্পর্কে কিছু বলে দিলেন, কোথায় কি আছে, এই জায়গাগুলো সম্পর্কে বলবেন। ওভারভিউ অফ PHP এবং আদার অ্যাসেটস, ওই আদার অ্যাসেটস এর মধ্যে আপনি যদি কোনো পেইড কিছু ব্যবহার করেন সেটার কথা এখানে বলে দিতে হবে। এই জায়গাগুলো আমি এটার একটা নরমাল টেমপ্লেট দিয়ে দিব। এটা অনেকে করে হচ্ছে HTML দিয়ে করে, টোটাল জিনিসটা আরেকটা পেজের মতো সাজায়, অনেকে হচ্ছে ইমেজ দিয়ে করে। দুটো দিয়ে আপনি করতে পারেন, আপনার কাছে যেটা সুবিধা মনে হয়। আপনি করার জন্য কি করবেন, বেস্ট সেলিং টপ সেলিং কয়েকটা দেখবেন না, ওদের ডকুমেন্টেশনটা কি আগে দেখবেন, ওরা কিভাবে সাজাইছে। আরেকজনটা দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখে আমি সেখান থেকে যদি আইডিয়া নিতে পারি, আরো ইমপ্রুভ করতে পারি, আমার জন্য ভালো। আপনি সেই জায়গাটা দেখবেন ওদের এখান থেকে, দেখে সেই অনুযায়ী আপনি একটা ডকুমেন্টেশন একটাই বানাবেন, প্রথম কষ্ট করে ওইটার পিছনে সময় দিয়ে বানানো। পরবর্তীতে যতবারই লাগবে ওটার মধ্যে নতুন নতুন শুধু কি আসবে, এডিট করতে হবে, আর তো কিছু নাই। স্ট্রাকচার তো একবার বানায় নিছেন, আমি নরমাল একটা হয়তো দিয়ে দিব না সিনিয়র। আচ্ছা, রিডমি এন্ড লাইসেন্স, রিডমি এন্ড লাইসেন্স। লাইসেন্স যদি থিম ফরেস্টে দেন আপনার লাইসেন্স দরকার নেই, থিম ফরেস্টের নিজস্ব লাইসেন্স আছে, থিম ফরেস্টের নিজস্ব লাইসেন্স আছে। আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন মানে ওদের এগ্রি করেই তো দিচ্ছেন, তাহলে ওদের লাইসেন্সটা আমি আপনার জন্য প্রযোজ্য, আপনাকে লাইসেন্স দিতে হবে না। আমি সেখানে যদিও লিখে রাখছি, অন্যান্য জায়গায় অন্যান্য মার্কেট প্লেসে বা নিজের যদি কোনো মার্কেট প্লেস থাকে সেখানে অবশ্যই একটা লাইসেন্সিং অ্যাড করতে হবে। সেটা যদি ওপেন গ্রুপেও করেন সেখানেও করতে হবে, জেনারেল গ্রুপেও করেন সেখানেও করেন, যে টার্মের আন্ডারে করেন সেটা করতে হবে। ওই ধরনের লাইসেন্সিং যদি করতে হয় তার জন্য ওদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো দেখে জাস্ট করবেন। কোনটার ওপেন GPL এ করতে পারেন, MIT এর আন্ডারে করতে পারেন, যেটা করবেন সেই অনুযায়ী তাদের লাইসেন্সিং ব্যবহার করবেন। বাট আপনারা যদি থিম ফরেস্ট টার্গেট করেন লাইসেন্স টার্মটা বাদ, বাট রিডমিটা অবশ্যই দিতে হবে। রিডমির মধ্যে সাধারণত কি কি থাকতে পারে, readme.txt নামে একটা ফাইল বানাবেন, কি কি থাকতে পারে সেটা একটু আমি দিয়ে দিছি। শর্ট ডেসক্রিপশন অফ ইওর থিম, এই থিম সম্পর্কে, থিমটা কি উদ্দেশ্যে বানাচ্ছেন, একটা শর্ট ডেসক্রিপশন, রচনাও লেখা যাবে না। লিস্ট অফ থিম ফিচার্স, এটা যদিও ডকুমেন্টেশনে একবার চলেই যায় একরকম, তারপরও আপনি রিডমির মধ্যে একবার দিয়ে দিতে পারেন। এনি স্পেশাল নোটস অ্যাবাউট ইওর থিম, থিম সম্পর্কে যদি আপনার স্পেশাল কথাবার্তা থাকে, মানে আমি যেটা প্রথমেই বলছিলাম, আপনি একটা প্রোডাক্ট যদি হন আপনাকে কিন্তু জানাইতে হবে আমি কি দিচ্ছি। কারো মানে কথাটা বললে হয়তো খারাপ শোনা যাচ্ছে, কারো দায় পড়ে নাই আপনাকে খুঁজে খুঁজে দেখবে আপনি কি দিচ্ছেন। তাকে যত সহজে জানাইতে পারবেন আপনার প্রোডাক্টের মানে প্রোডাক্টটা অ্যাকসেপ্টেবল তত বেশি হবে। থিম ক্রেডিট, এই থিম করার জন্য যদি কাউকে ক্রেডিট দিতে হয় সেই অনুযায়ী ক্রেডিট দিয়ে দিবেন। এ থ্যাঙ্ক টু ইউর কাস্টমার, কাস্টমার কি হবে না হবে জানি না, বাট হচ্ছে কি একটা জেনারেল
তাকে একটু ধন্যবাদ দিয়ে দিবেন যে এই থিমটা কেনার জন্য ধন্যবাদ। এটা মানে ফর্মালিটি, এগুলো দিতে হয়, আর কিছু না। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশন এই রিডমির মধ্যে আপনার সাথে যদি সে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সেই কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিয়ে রাখতে হবে। এ লিস্ট অফ আপডেটস টু দ্য থিম ইফ ইউ রিলিজ নিউ ভার্সন ইন ফিউচারে যদি আপনি এটা নিয়ে ভার্সনিং এর পরিকল্পনা থাকে সেটাও দিয়ে দিতে হবে। যদি থাকে, না থাকলে নাই, বাট যদি থাকে সেটাও দিয়ে দিবেন। আচ্ছা, বিকাম অ্যান অথর হওয়ার জন্য কি কি লাগবে বা কি কি রুলস ফলো করা উচিত, এটা অবশ্য এনভার্টার ইয়াতেগুলো পাবেন, ওদের সাইটে আছে। তারপর আমি একটু লিখে রাখছি, the items you upload for sale must be your own creation। এটা তো অবশ্যই হইতে হবে, ওই ইউনিক হইতে গেলেই তো নিজের হবে, আরেকজনেরটা কিন্তু কাট কপি পেস্ট করা যাবে না, সেটা অবশ্যই। you must have the right to license the item you upload। ওই যেগুলোর কথা বলছি, আপনি যদি কোনো পেইড কিছু ব্যবহার করেন তার লাইসেন্স আপনার থাকতে হবে সেটা ব্যবহার করার, সেটার লাইসেন্স এগ্রিমেন্টগুলো ইনক্লুড করতে হবে, সেগুলো থাকতে হবে। আচ্ছা, if you believe that anyone or any of Envato market site, অর্থাৎ যদি আপনার এটা কোনো ডুপ্লিকেট অন্য কেউ দিয়ে থাকে, আপনার মনে হয় ওরা হয়তো ইউনিকনেসটা ধরতে পারে নাই, তখন সেটা আপনি কমপ্লেইন করবেন, সেটা চাওয়া থাকতেই পারে, সেটা থাকবে। ডু নট বাই ইওর ওন আইটেম, যদিও আমরা বলে থাকি নিজের আইটেম নিজে কিনবা না, এটা অবশ্য মানে তারপরও যদি কখনো লাগে সেরকম আর কি। আচ্ছা, ডু নট আপলোড আইটেমস দ্যাট কন্টেন্ট, এটা তো অবশ্যই কিছু নিয়ম কানুন থাকবে। এই ধরনের প্রোডাক্টগুলো আসলে যেগুলো ভায়োলেন্স হ্যান এই ধরনের কিছু প্রোডাক্ট আসলে আপলোড করবেন না, সেটা আপলোড করলেও সেটা অ্যাকসেপ্ট হবে না, সেটা জানা কথা। আর কমার্শিয়াল সেলের জন্য লাইসেন্স এগ্রিমেন্ট, এটা তো যখন ওদেরটা মানছেন সেটা আসলে মাইনেই নিছেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিছু হেল্পফুল লিংক বলতে ওদের কিছু লিংক আমি দিয়ে দিছি, যেগুলো হচ্ছে কমন রিজেকশনের ওদের কিছু এলিমেন্ট পাবেন। আচ্ছা, কমন রিজেক্ট মানে রিজনের জন্য আমি একটা দিয়ে দিছি ওদের জেনারেল ফাইল প্রিপারেশন, যদিও এটা আমি দেখাই দিব ফাইল প্রিপারেশন ওদের এখানে আপলোড করতে গেলে এটার গাইডলাইনটা পেয়ে যাবেন, তারপর এখানে দিয়ে রাখছি। বাট একটা কিছু টুলস সম্পর্কে বলছি, এই টুলসগুলো একটু দেখলেই বুঝবেন। ওই যে ডকুমেন্টেশন করার জন্য ডকুমেন্টার নামে একটা টুলস আছে, এটাও ভালো, ডকুমেন্টেশন করতে হেল্প করে। ওই ব্রাউজার শর্ট দিয়ে হচ্ছে ব্রাউজার কিভাবে চেক করবেন সেটা। বাট কোনো কাজ করার শেষে ফাইনাল দেওয়ার আগে নিজের একটা চেকলিস্ট বানাবেন, এটা একটা প্র্যাকটিস, এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস বাট ইম্পর্টেন্ট। যেমন এখানে কিছু কমন জায়গা চেকলিস্টটা, যেমন একটা কোশ্চেন হচ্ছে, প্রথমেই কোশ্চেন করে দেখলেন যে ইজ ইউর ডিজাইন ইউনিক এন্ড আপ টু স্ট্যান্ডার্ড, এটা চেক করে দেখলেন। যদি আপনি তো অ্যানালাইসিস করছেন ডিজাইন ইউনিক কিনা, ইউনিক, ওকে, আমি এটাকে চেক করে দিলাম যে এটা ঠিক আছে। পরে আপনি চেক করলেন ডাজ ইওর কোড ভ্যালিডেট, তার মানে কি W3C এর ভ্যালিডেশনগুলো পাস করছেন কিনা, পাস করছেন, না করলে করে আসেন, ওকে। দেন হচ্ছে কি ইজ ইওর কোড ওয়েল ডকুমেন্টেড, ডকুমেন্টেশনের কথা বলছি, ভালো করে ডকুমেন্টেশন করছেন কিনা, করা হইলে ঠিক আছে। মানে চেকলিস্ট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু বাদ পড়ে না যায়। তারপর হচ্ছে কি আর ইওর ফাংশন প্রিফিক্স, যেগুলো ব্রাউজারের জন্য প্রিফিক্স লাগবে সেগুলো প্রিফিক্সগুলো দিবেন কিনা সেই জায়গাটা দেখবেন। আর ইউ ইউজিং jQuery স্ট্রিক্ট মোড, খুবই ইম্পর্টেন্ট, স্ট্রিক্ট মোড ব্যবহার করছেন কিনা। ডাজ ইওর CSS হ্যাভ এ টেবিল অফ কন্টেন্ট, এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে আসলে আলোচনা করলাম না, যে CSS ফাইলের মধ্যে একটা টেবিল অফ কন্টেন্ট থাকতেই হবে, এটা নিয়ে আলোচনা করলাম না, এটা আমি নেক্সট দেখায় দিব। আচ্ছা, হ্যাভ ইউ চেকড লোড টাইম, এটা আপনাদের আসলে এই পর্যায়ে দরকার নাই, কম্বাইনিং মিনিফাইং এগুলো আসলে এই মুহূর্তে করার দরকার নেই, বুঝবেন না। বাট ইমেজের অপটিমাইজেশনটা একটু দরকার, ইমেজগুলো যতটা সম্ভব অপটিমাইজ করে দেন। অনলাইনে প্রচুর অনেকগুলো টুলস আছে যেখানে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন করে দেয়, ওইখান দিয়ে জাস্ট ইমেজগুলো দেওয়ার আগে অপটিমাইজ করে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো এইগুলা একটু এই পর্যন্ত ফলো করেন। নেক্সট যেতে আমরা যেগুলো দেখবো হচ্ছে কি একটু কিভাবে আপলোড করতে হবে, ওদের এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে, একটা হয়তো থিম নিব, সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করব, এইগুলো দেখবো।